আমি আপনাদের ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি একজনকে পছন্দ করি, বয়ফ্রেন্ড আছে আমার। ও বেকার বলে আব্বা জোর করে আপনাদের ছেলের সাথে বিয়ে দিচ্ছেন আমার। বিয়ের আসরে কনের মুখ থেকে বরপক্ষ যখন এইরকম উগ্র ধাঁচের কথা শুনল, তখন তারা বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছালো। উপস্থিত সবাই ভদ্র মার্জিত পরিবারের। বরপক্ষ থেকে এসেছে মোট 40 জনের মতো, এমনকি বরের মাও। বরের মা রেহেনা পারভিন কনের বাবা হাবিব এহসানের দিকে তাকিয়ে বিস্ময়ের সাথে বললেন, এসব কি হচ্ছে বেয়াই সাহেব? এটা একটা বিয়ে বাড়ি আমার জানা মতে। একটু বাদেই কবুল বলে বিয়ে সম্পূর্ণ হবে, সেখানে আপনার মেয়ে এই ধরনের কথা বলছে কেন? বিয়েটা তো ছেলে খেলা নয়, এটা একটা সিরিয়াস মুভমেন্ট। এই সময় এসব বলার মানে কি? ভদ্রমহিলা উচ্চশিক্ষিত এবং স্মার্ট। তার কথায় একটা আভিজাত্যের ধার আছে। হাবিব এহসানের পরিবার মধ্যবিত্ত। ছোট মেয়ে তাহমিনার বিয়ে দিচ্ছেন তিনি। যেই ঘরে মেয়ের বিয়ে দিচ্ছেন অনেক বুঝে শুনে দেখে শুনেই দিচ্ছেন। বড় মেয়েটারও বিয়ে হয়েছে সম্ভ্রান্ত পরিবারে। ছোট মেয়েটার যে ঘরে বিয়ে দিচ্ছেন তারা আরও উচ্চবিত্ত অবস্থাশালী। ছেলে মিলিটারি আর্মির মেজর পদে কর্মরত রয়েছে। সবকিছু ঠিকঠাকই ছিল। 8-5টা স্বাভাবিক বিয়ের মতোই মোটামুটি মধ্যমানের আয়োজনে মেয়ের বিয়ের ব্যবস্থা করেছেন তিনি। অথচ বিয়ের আসরে এসে বাপের নাক কেটে দিল তার আদরের ছোট মেয়েটা। কাজে যখন সবকিছু ঠিকঠাক করে কবুল বলানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তাহমিনা এই কথাগুলো জোরে জোরে বলে যেন বিস্ফোরণ ঘটালো। পুরো বিয়েবাড়ির আনন্দময় স্বাভাবিক পরিবেশটা আর স্বাভাবিক রইল না। বর্ষা যে একটা সাদামাটা পাঞ্জাবি পরে হাত শক্তভাবে মুঠো করে রাখা মেজর সাইম ইব্রাহিমকে একবার চোখাভাবে পরখ করে নিলেন হাবিব এহসান। এই তো আর কিছুক্ষণ বাদেই বিয়ের কার্যাদি সম্পূর্ণ হলে তার ছোট মেয়ে তাহমিনার স্বামী হবে 28 বছর বয়সী এই ছেলেটি। তবে এই ছেলেটার বর্তমান প্রতিক্রিয়া তিনি বুঝতে পারছেন না। ছেলেটাকে ঠিক বুঝে উঠতে পারছেন না হাবিব এহসান। পুরো বিয়ে বাড়ির কোনায় কোনায় গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে। সবাই এ কথা ও কথা বলা বলি করছে। তবে সাইম ইব্রাহিমের কোনো প্রতিক্রিয়া নেই। শক্ত মুখ করে বসে আছে মেজর সাইম ইব্রাহিম। হাবিব এহসান দরদর করে ঘামছেন, মান সম্মান যাওয়ার ভয়ে। পেরেশানিতে ইতিমধ্যে বিপি বেড়ে গেছে তার। এরকম কঠিন পরিস্থিতিতে তিনি এর আগে কখনো পড়েননি, তাই জানেনও না কিভাবে সামাল দিতে হয়। কোনো মতে রেহেনা পারভিনকে তিনি বললেন, আপনি ওর কথা কানে নেবেন না বেয়ান। কাজী সাহেব, আপনি বিয়ের কাজ যাতে শুরু করেন। না না, তা কি করে হয়? আপনার মেয়ের বিষয়টা আমরা খতিয়ে দেখব না? অবশ্য বিয়ের আগেই খোঁজ খবর নিয়েছি। আপনাদের আপনাদের মেয়ের কোনো ব্যাড রেকর্ড নেই, তাই তো ওকে আমাদের ছেলের বউ করে নিতে চেয়েছি। কিন্তু এখন কি সব বলছে আপনাদের মেয়ে? মা, তুমি সব খুলে বলো তো, কি সমস্যা? বিয়ে করবে না কেন? আর না করলে আগে বলনি কেন? রেহেনা পারভিনের কথায় পেকে বসলেন হাবিব এহসান। দেখে বোঝা যায় ভীষণই একরোখা আর বিচক্ষণ মহিলা তিনি। সবকিছু সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন, নতুবা এরকম একটা পরিস্থিতিতেও তিনি ধৈর্য ধারণ করে আছেন। বরপক্ষের সবাইকে দমিয়ে রেখেছেন। তাহমিনাকে প্রশ্ন করতেই তাহমিনা তাতে জবাব দিল, আমি এই বিয়েটা কখনোই করতে চাইনি। আমি ভালোবাসি একজনকে, তার সাথে অনেক দিনের সম্পর্ক আমার। কিন্তু ছেলেটা বেকার বলে আব্বা জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছেন আপনাদের ছেলের সাথে। কিন্তু আমার এক কথা, আমি বিয়েটা করব না। তাহমিনার কথা সত্যি। হাবিব এহসান তাহমিনার এই বিয়ের সম্বন্ধটা যখন এসেছিল, তখন ওকে জিজ্ঞাসা করেছিলেন তাহমিনার কি কোনো পছন্দ আছে। যদি থেকে থাকে তবে মেয়ের মতামত অবশ্যই নেবেন হাবিব এহসান। তবে যখন তিনি শুনলেন তার মেয়ে একজন বেকার ছেলেকে পছন্দ করে বসে আছে, তখন তিনি বেঁকে বসলেন। অবশ্য তার বেঁকে বসার আরও কিছু কারণ ছিল। তাহমিনা যেই ছেলেকে পছন্দ করে সে প্রচণ্ড বকে যাওয়া একটা ছেলে, পাশের এলাকায় থাকে। হাবিব এহসান চেনে ছেলেটাকে। ছেলেটার অনেক ব্যাড রেকর্ড রয়েছে, তাই মেয়ের এই পছন্দকে তিনি মেনে নিলেন না। বরং ভালো সম্বন্ধটা যাতে হাতছাড়া না হয়ে যায়, এই জন্য তাহমিনাকে অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছিলেন তিনি। তবে কে জানতো তার মেয়ের পরিকল্পনা ছিল এসব। তার নাক কাটাবে তারই আদরের ছোট মেয়ে। হাবিব এহসান আর ভাবতে পারলেন না। ধপ করে চেয়ারে বসে পড়লেন তিনি, মাথা রগরগে। মেয়ের মুখের দিকে একবার চাইলেন। বধূ বেশে সাজে তার ছোট্ট মেয়েটার চোখে মুখে এক রত্তি লজ্জার ছিটে ফোটা নেই।
আর না আছে সহমর্মিতা। ছোট মেয়েটা তার বরাবরই একটু একরোখা আর জেদি, ঠিক হাবিব এহসানের মতো। ইতিমধ্যে বিয়েবাড়ির সবাই যা বোঝার বুঝে গেছে। এরপর কি হতে চলেছে কেউই বুঝে উঠতে পারছে না। রেহেনা পারভিন তার সঙ্গে আসা মহিলা আত্মীয়দের সাথে আলাপ করছেন। ভদ্রমহিলার স্বামী জীবিত নেই, পরিবারে তিনি একমাত্র কর্ত্রী। তার কথাতেই তার পরিবার চলে, এতটুকু জানে হাবিব এহসান। এবার যদি তার মেয়ের বিয়েটা ভেঙে যায় তখন? ইতিমধ্যে প্যান্ডেলের এক কোণে তাহমিনার মামাতো বোন নাইমাকে দেখা গেল। ভেতর বাড়ি থেকে বেরিয়ে এসেছে ও উঠানের সামনের প্যান্ডেলে। বলা নেই কওয়া নেই, তাহমিনার হাত ধরে ওকে উঠিয়ে বাড়ির ভেতরে নিয়ে গেল নাইমা। এদিকে সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে নানান কথা বলতে লাগলো। তাহমিনা দাঁড়িয়ে আছে ওর মা হেমা বেগমের সামনে। হেমা বেগম একটা চড় মারতে গিয়েও মারলেন না, হাত থমকে গেল তার। ছোট মেয়ের হাতে কখনোই কেউ গায়ে হাত তোলেনি, বরাবরই আহ্লাদ দিয়ে গেছে। আর এই আহ্লাদই এখন কাল হয়ে দাঁড়িয়েছে। হেমা বেগম কঠিনভাবে তাহমিনাকে প্রশ্ন করলেন, কি শুরু করেছো তুমি? আমাদেরকে তামাশার পাত্র বানাতে চাচ্ছ? আমরা কি শত্রু তোমার? আমি বিয়েটা করতে চাই না আম্মা। শুরু থেকে এই বিয়ের সম্পূর্ণ বিরোধী আমি। নীরবকে কেন তোমরা পছন্দ করলে না? ও ভালো ছেলে না? বাবা মা হয়ে আমরা কিভাবে ওই রকম একটা ছেলের সাথে তোমার বিয়ে দিই বলো? তুমি এরকম করছো কেন? তুমি কিছু বোঝো না তুমি? বাচ্চায় রয়ে গেছো কেন এখনো? বয়স তো 19 পার হলো বলে। বাচ্চার বিয়ে তবে কেন দিচ্ছ আম্মা? এত কম বয়সে কেন বিয়ে দিচ্ছ আমায়? একটু কি বিবেকে বাচ্চা না তোমাদের? না, বাচ্চা না। এই বংশের মেয়েদের অল্প বয়সেই বিয়ে হয়ে যায়, তাই তোমারও হচ্ছে। আমি বিয়ে করব না আম্মা, নীরবকে ছাড়া অন্য কাউকে না, কখনো না। তাহমিনা কঠোরভাবে বাদ সাধল। হেমাও দমে যাওয়ার পাত্রী নন, মেয়েকে ঘুরিয়ে একটা পুরনো পন্থা অবলম্বন করলেন। তাহমিনার হাত নিজের মাথায় রেখে বললেন, তুমি যদি এখন বিয়ের আসরে গিয়ে ভদ্রমতো চুপচাপ বিয়েটা না করো তবে আমার মরা মুখ দেখবে। তুমি এখন ওখানে যাবে, কবুল বলে বিয়ে করবে, ব্যাস। যদি আমি শুনেছি আবারও উল্টোপাল্টা কিছু করে আমাদের মান সম্মান ডুবিয়েছ, তবে এই ঘরেই আমি গলায় দড়ি দেব, না হয় বিষ খাবো। মায়ের কঠোর কথাগুলো শুনে আর দাঁড়াতে পারল না তাহমিনা। টলতে টলতে বাইরে বেরিয়ে আসলো ও। প্যান্ডেলের সামনে এসে সবার সামনে তিক্ত ভাব নিয়ে বলল, আমি রাজি আছি এই বিয়েতে। কাজী সাহেব বিয়ে পড়ান, দ্রুত করবেন, আমার গরম লাগছে। কথাটা শেষ করে মেজর সাইম ইব্রাহিমের পাশে গিয়ে বসল তাহমিনা। তাহমিনার পরিবারের সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে এবার আসর ছাড়ল সাইম ইব্রাহিম। ওকে উঠে দাঁড়াতে দেখে সবাই অবাক হলো। এতক্ষণ একটা কথাও বলেনি সাইম, তবে এবার ওর কঠোরতা চোখ মুখ ঠিকরে বের হলো। বহু কষ্টে নিজেকে আটকে রেখেছিল সাইম। সে যেন এই সময়টারই অপেক্ষা করছিল, যেন জানতো তাহমিনা ফিরে এসে বিয়েতে রাজি হওয়ার কথা বলবে। সাইম এগিয়ে গেল তার মায়ের কাছে। রেহেনা পারভিনের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমার মাকে যেখানে অপমান করা হয় সেখানে আমি কখনোই থাকি না, আর সেখানে বিয়ে করা তো বহু দূরের প্রশ্ন। মা, সবাইকে নিয়ে চলুন, ফিরে যাই। এই মেয়েটা আস্ত একটা বেয়াদব। এরকম বেয়াদব স্বভাবের মেয়ে আমি বিয়ে করব না। যে নিজের মা বাবাকে সম্মান করতে পারে না, আই এম ড্যাম শিওর সে আপনাকে জীবনেও সম্মান করবে না। মেজর সাইম ইব্রাহিমের বউ হবে শান্ত চুপচাপ মেজাজের। এরকম উগ্র মেজাজে মেয়ে কখনোই আমার বউ হওয়ার যোগ্য না। রেহেনা পারভিন যেন চাইলেন না, কেন জানি তার এই তাহমিনা মেয়েটাকে পছন্দ হয়েছে। কি তেজ কথার, সে কি দাপট, একদম তারই মতো। মেয়েটার মধ্যে কি যেন একটা আছে যা অন্যদের মধ্যে তিনি দেখেননি। কম কমে দেখলেন না জীবনে। মেয়েটা আলাদা, কি যেন একটা সবার থেকে আলাদা করে রেখেছে ওকে। নিজেরই প্রতিবিম্ব কিছু অংশ যেন তাহমিনার মধ্যে দেখতে পেয়েছেন রেহেনা পারভিন। মেয়েটাকে তার মনে ধরেছে ছেলের বউ হিসেবে। মেয়েটার অতীত কালোর প্রেম নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। রেহেনা পারভিন আধুনিক মনস্ক মানুষ, তাই ব্যাপারটাকে খুব একটা জোরালোভাবে নেননি তিনি। তবে হ্যাঁ, এখানে ঘটে যাওয়া এই সম্পূর্ণ ঘটনায় কিছুটা মনক্ষুণ্ণ হয়েছেন তিনি। তবুও সব কিছু সামলে নেওয়ায় বিচক্ষণতাও তার আছে। রেহেনা পারভিন ছেলের হাত চেপে ধরে বললেন, এই মেয়েকেই আমাদের ঘরের বউ করব সাইম। আমার একমাত্র ছেলের বউয়ের দাপট তো এইরকমই হওয়া উচিত। তুমি এই বিয়েটা করবে সাইম? মেয়েটার মাথার তার বোধ হয় একটু ছেঁড়া,
তবে সে আমি ঠিক করে নিব। তুমি চিন্তা করো না। আমার এই সিদ্ধান্তকে চাইলে তুমি আমার আহ্লাদীপনা বলতে পারো। তবু মায়ের এই স্বাদ অপূর্ণ রেখো না প্লিজ। পৃথিবীতে এই একজন মাত্র মানুষের নিকটে মেজর সাইম ইব্রাহিম অন্যরকম। মাকে সে সর্বোচ্চ সম্মান করে, মায়ের কোনো কথা ফেলে না, অপূর্ণ রাখে না। অতি মাতৃভক্তি বললেও ভুল হবে না, তবে এর নামই বোধ হয় ভালোবাসা। মায়ের এই কথাটাও কোনোভাবেই ফেলতে পারল না সাইম। পুনরায় বিয়ের আসরে গিয়ে বসল। বিয়েটা হয়ে গেল শীঘ্রই। তাহমিনার পরিবারের সবাই হাঁপ ছেড়ে বাঁচল, আর সাহেবের পরিবারের আত্মীয় স্বজনরা নিজেদের মধ্যে বিরোধপূর্ণ ভাব প্রকাশ করতে লাগলো। যদিও যেখানে পরিবারের কর্তী আর তার একমাত্র সন্তানেরই কোনো আক্ষেপ নেই, সেখানে তাদের কথা বলা অনর্থক বলে মনে হলো তাদের। তবে তাহমিনার সম্পর্কে একটা বিরূপ ভাব ছড়ালো তাদের মনে। তাহমিনার পরিবারের সবাই তাড়াহুড়ো করলো খুব। বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। তাহমিনার লাগেজে জিনিসপত্র সবকিছু গুছিয়ে দিয়েছে ওর বড় বোন আর মা। তাহমিনা চুপচাপ ঘরে বসে সবার কর্মকাণ্ড দেখছে। বাইরে বরপক্ষ অপেক্ষা করছে। রেহেনা পারভিন আলাদাভাবে হাবিব এহসানের সাথে কিছু কথা বলছেন। তাহমিনার জিনিসপত্র সবকিছু গোছগাছ করা হয়ে গেলে হেমা বেগম ওর কাছে আসলেন। মেয়ের পাশ ঘেঁষে বসে বললেন, আহ্লাদ, যত যা করার বাপের বাড়িতে করেছো। ও বাড়িতে গিয়ে কোনো প্রকার বেয়াদবি করবে না। তোমার উগ্রতা আমরা সহ্য করলেও ওরা কিন্তু সহ্য করবে না। তোমার আব্বা কিন্তু খুব কষ্ট পেয়েছেন তোমার এরকম আচরণে। জীবনে এই প্রথম তুমি তার মনে এভাবে আঘাত করলে। ধাক্কাটা সামলানো খুব কঠিন। যাক, ভালো ভালো ব্যাপারটা মিটে গেছে, এই শুক্রিয়া আল্লাহর কাছে। যাওয়ার আগে তোমার আব্বার কাছে ক্ষমা চেয়ে সুন্দরভাবে দুটো কথা বলে যেও। হেমা বেগম থামলেন। আবার পুনরায় ফিসফিস করে তাহমিনাকে উদ্দেশ্য করে বললেন, যার সাথে তোমার বিয়ে হয়েছে সে কিন্তু প্রচুর বদরাগী, প্রবল আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, খুবই স্ট্রিক্ট আর আর নিয়মনীতিগর। যদিও এটা শোনা কথা, কতটুকু সত্যি জানি না। আমাদের এখানকার মতো আচরণ কিন্তু ওখানে পাবে না। আর তোমার স্বামীকে সমঝে বুঝে চলবে, কখনো তাকে হেয় করে কথা বলবে না। আর শ্বশুরবাড়িতে বুঝে শুনে কথা বলবে, না পারলে মুখ খুলবে না, বোবা হয়ে থাকবে। তুমি মুখ খুললেই তো বিস্ফোরণ ঘটে। মায়ের কথার পিঠে কোনো কথা বলল না তাহমিনা। বিয়েতে কবুল বলা অবধি থেকে মুখে কুলুপ এঁটে রেখেছে সে, যে কেউ এই মুহূর্তে তাহমিনাকে দেখলে বলে দিতে পারবে যে তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। বিবাহ বিদায় পর্ব সম্পূর্ণ করা হলো। তাহমিনাকে প্রাইভেট কারে বসিয়ে বিদায় দিলেন তাহমিনার বাবা। তাহমিনার মা বাইরে আসেননি, ঘরের জানালা দিয়ে মেয়ের বিদায় দেখেছিলেন তিনি। তাহমিনার বাবা হাবিব এহসান মেয়ের হাত পাশে শক্ত মুখে বসে থাকা মেয়ের জামাই মেজর সাইম ইব্রাহিমের হাতে তুলে দিয়ে বললেন, আমার আদরের মেয়েটাকে ভরসা করে তোমার হাতে তুলে দিলাম বাবা, দেখে রাখো ওকে। শ্বশুরের কথায় ছোট্ট করে আচ্ছা বলে জবাব দিল সাইম। তারপরেই কানে হেডফোন গুঁজে সিটে হেলান দিয়ে চোখ বুজে ফেলল। হাবিব এহসান সরে গেলেন। মেয়ে বিদায়ের শোকে তার চোখের কোণে রূপালী অশ্রু চিকচিক করছে। তা লুকাতে দ্রুত চলে গেলেন তিনি। তাহমিনা পরিবারের তেমন কাউকেই পেল না বিদায়ের সময়ে। হয়তো বিয়ের পূর্বেকার ঘটনার জন্য সবাই তার উপর ক্ষিপ্ত। কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে তাহমিনা, যদিও এতে ওর বিশেষ করেও আক্ষেপ নেই। আপাতত জোরপূর্বক দেওয়া এই বিয়ের ধাক্কা সামলাতেই হিমশিম খাচ্ছে ও। গাড়ি চলতেই শুরু করেছে। এই গাড়িতে শুধুমাত্র তাহমিনা আর মেজর সাইম ইব্রাহিম, আর সামনের দুটো মাইক্রোবাসে তাহমিনার শ্বশুরবাড়ির লোকজন। তাহমিনার কোনো রকম অনুভূতি কাজ করছে না। পাশে বসে থাকা জলজান্ত লোকটাকে ঘুরেও দেখল না সে। যদিও না তাকেই অনুভব করতে পারল লোকটারও তাকে নিয়ে বিশেষ কোনো আগ্রহ নেই। সিটে হেলান দিয়ে চোখ বুজে বসে আছে, কানে সাদা রঙের হেডফোন। এই মুহূর্তে তাহমিনার মস্তিষ্ক বলছে, ঘুমিয়ে পড় তাহমিনা। তাহমিনা করলেও তাই। বরাবরই সে মনের কথা না শুনে মস্তিষ্কের কথা শুনে চলে। সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল ও। শ্বশুরবাড়িতে পৌঁছাতে কত সময় লাগলো তাহমিনার জানা নেই। ও যখন ঘুম থেকে উঠল তখন নিজেকে একটা রুমের বিছানায় আবিষ্কার করল। ঘাড় ঘুরিয়ে দেখতেই রুমের সোফায় বসে থাকা একটা মেয়ে উঠে আসলো তাহমিনার দিকে। মেয়েটাকে বিয়ের সময় বরপক্ষের সাথে দেখেছে তাহমিনা। টেবিলের উপরে থাকা শরবতের গ্লাসটা তাহমিনার হাতে ধরিয়ে দিয়ে মেয়েটা বলল,
আমি সিনথিয়া, আপনার ননদ, সাইম ভাইয়ার চাচাতো বোন। এই শরবতটুকু খেয়ে নিন বৌমনি, ক্লান্তিভাব কেটে যাবে। আমাকে এখানে নিয়ে এসছে কে? আমি তো গাড়িতে। টানা 5.5 ঘন্টার জার্নি হয়েছে। গাড়িতে আপনি ঘুমিয়ে পড়েছিলেন। চাচিমা আপনাকে জাগাতে নিষেধ করেছিল, তাই ভাই আপনাকে কোলে তুলে রুমে নিয়ে এসেছে। এটা আপনার শ্বশুর বাড়ি, আপনার হাজব্যান্ডের রুম। সিনথিয়ার কথা শুনে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না তাহমিনা। নিজে মনে কী ভাবলো জানা নেই ওর, তবে ভদ্রতাকে পুরোপুরি একপাশে রেখে গ্লাসের শরবতটুকু সম্পূর্ণ এক চুমুকে খেয়ে ফেলল। শরীর ক্লান্তিতে অসাড় হয়ে এসেছে। সারাটা দিন কম ধকল তো যায়নি ওর ওপর থেকে। সিনথিয়া বোধহয় তাহমিনাকে দেখে কিছুটা আন্দাজ করতে পারল, বলল, আপনি কি রাতের খাবার খেয়ে ঘুমাবেন বৌমনি? না, খিদে নেই, ঘুমিয়ে পড়ছি। তাহলে আপনি অল্প কিছুক্ষণ অপেক্ষা করুন। চাচিমা নিচতলায় অতিথিদের সাথে আলাপ করছেন। আমাকে বলেছেন আপনার সাথে তার কিছু কথা আছে, একটু পরেই আসছেন। আচ্ছা। সিনথিয়া রুম থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই রুমে আসলেন সাইমের মা রেহেনা পারভীন। বিছানায় তাহমিনার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, শোনো আম্মা, তোমাকে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবে। তাহমিনা ভদ্রভাবে মাথা নাড়িয়ে সায় জানালো। রেহেনা পারভীন বলা শুরু করলেন, সাইমের বাবা সোবহান তাহের একজন সৈনিক ছিলেন, বাংলাদেশ মিলিটারি আর্মির লেফটেন্যান্ট কর্নেল, সঙ্গে একজন আন্ডারকভার প্যারা কমান্ডো স্পেশাল ফোর্সের অফিসার। সাইমের যখন 15 বছর বয়স, তখন সোবহানকে আফ্রিকার কঙ্গোতে একটা মিশনের জন্য যেতে হয়েছিল। তবে ফিরে আসলো তার লাশ। স্বামীর মৃত্যুর ধাক্কাটা তখন সামলানো খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল আমার জন্য। তার উপর আবার একমাত্র ছেলের চিন্তা। তবে আমি দুর্বল হয়ে যাইনি। একটা কথা মনে রাখবে, জগতের সবচেয়ে বেশি অবহেলা অত্যাচারের শিকার হয় দুর্বলরা, আঘাত পায় বেশি। আমার এটা ধারণা ছিল, স্বামীহারা এক সন্তান পালন করা মহিলাকে সমাজ সব দিক থেকে তিক্ত করতে ব্যস্ত থাকে। কিন্তু আমার নিজেকে এবং নিজের সন্তানকে আত্মরক্ষা করার বুদ্ধি ও কৌশল থাকার কারণে আজ আমি এখানে। স্বামী নেই, তবুও আমার শ্বশুরবাড়িতে আমারই রাজ, সর্বোচ্চ সম্মান আমার। এটা গড়তে বহু সময় লেগেছে। সাইমের ক্যারিয়ার আমি নিজে হাতে গড়ে দিয়েছি। ওকে সব সময় উৎসাহ দিয়ে ওর বাবার মতো কঠোর একরক্ষা তৈরি করেছি, দেশপ্রেমিক হতে শিখিয়েছি। আমি সবসময়ই চাইতাম সাইমের জন্য একটা নম্র ভদ্র মেয়ে আনবো। তোমাকে প্রথমবার দেখেই সেরকম ভেবেছিলাম, কিন্তু আজ বিয়ের সময় ভুল ভাঙলো। তুমি 19 বছর বয়সী আবেগী একটা মেয়ে, তা তোমাকে দেখলেই বোঝা যায়। আবেগে পড়েছ, সময় যাক সব আবেগ কাটবে, বাস্তবতা বুঝতে শিখবে। আসল যেই কথা, তুমি আমার আদরের ছেলের বউ, ভুল করলেও তোমাকে বুঝিয়ে সুঝিয়ে শেখানোর কর্তব্য আমারই। আমার ছেলেটা তোমার থেকে গুনে গুনে 8 বছরের বড়, তাই ওকে হয়তো বোঝা কঠিন হবে তোমার পক্ষে। সহজভাবে বললে তুমি কিছুটা উগ্র স্বভাবের, আর সায়েম এই স্বভাব পছন্দ করে না, তাই ওকে মেজাজ দেখাবে না, বুঝেছ মা? তাহমিনা যথাসম্ভব নিজেকে শান্ত রেখে মাথা নাড়ালো। তার মায়ের কথা অনুযায়ী এই বাড়িতে তাকে নিজের জবান বন্ধ রেখে থাকতে হবে। আপাতত সেই চেষ্টাটুকু করছে তাহমিনা। রেহেনা পারভীন আবার বললেন, শোনো, সাহেম বাড়িতে নেই, ঢাকা গেছে কোনো একটা কাজে, তাই তোমাকে একাই থাকতে হবে। একা থাকতে পারো তো? অসুবিধা হলে না হয় সিনথিয়া অথবা অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছি। না থাক, প্রয়োজন নেই, আমার একা থাকার অভ্যাস আছে। শাশুড়ির কথায় বাদ সাধল তাহমিনা। সে তো বরং একাই শান্তিতে থাকতে চায়। এবারের কারোর সাথে সখ্যতা করার বিন্দুমাত্র ইচ্ছে ওর নেই। রেহেনা পারভীন তাহমিনার ঘুমানোর জন্য বিছানা প্রস্তুত করে দিলেন। যাওয়ার সময় বলে গেলেন, সাহেম যেহেতু জরুরি কাজে গেছে, তাই ফিরতে 2-3 দিন অথবা তারও বেশি সময় লাগলে পারে। সিউরিটি নেই। এখন তুমি যেহেতু ওর স্ত্রী, তাই ওর সম্পর্কে সব আপডেট জেনে রাখা দরকার তোমার। আর শোনো, সিনথিয়া এসে সাইমের নাম্বার দিয়ে যাবে তোমাকে। ওকে কল করে ভালো মন্দ কথা বলবে, ওর সাথে মেশার চেষ্টা করবে। রেহেনা পারভীন রুম থেকে চলে গেলেন। তিনি যেতেই তাহমিনা মুখ ভেঙচিয়ে বলে উঠল, ভালো মন্দ না ছাই বলেই হয়ে গেল নাকি? একটা লোককে ঠিক মতো চিনি না, জানি না, চট করে ভালো মন্দ কথা বলে নিব? মগের মুলুক নাকি?
তাহমিনা কারোর সাথে অত ভালো মন্দ কথা বলতে পারে না, নিজের গোষ্ঠীর লোকদের সাথেই বলে না। আর কোথায় তো মাত্র কয়েক ঘন্টা চোখে দেখা মানুষজন, তাহমিনা অত সস্তা না। বলতে বলতে বিছানায় বসে পড়ল তাহমিনা। হঠাৎ মনে পড়ল তার আজ রাতে শান্তিতে একটু ঘুম হবে হয়তো। গত কয়েকদিন বিয়ের ভাঙার পরিকল্পনা করতে করতে দুশ্চিন্তায় ঠিকমতো ঘুমই হয়নি তাহমিনার। এখন সে আরাম করে ঘুমোবে। তাহমিনার আনন্দ লাগছে এই ভেবে যে এই কাঠখোট্টা শক্তমুখের লোকটা ওর সামনে নেই। লোকটাকে দেখতে হচ্ছে না তাহমিনার, বরং দেখলেই অখুশি হতো সে। মনের ভিতর উসখুস করত, ভরা মজলিসে লোকটা তাকে বেয়াদব উগ্র বলে অপমান করেছে। এমন অপমান তাহমিনার 19 বছরের জীবনে কেউ কখনো করেনি, এমনকি ওর মা বাবাও নয়। উগ্র রকচটা স্বভাব তাহমিনার, বরাবরই সবাই ওকে সমঝে চলে। তবে বর্তমানে এই শাশুড়ি নামক মহিলাটিকে বেশ পছন্দ হয়েছে তাহমিনার। ভদ্রমহিলার কথার ঝাঁজ ও ধাস এবং আভিজাত্য অভিভূত করেছে তাহমিনাকে। ভদ্রমহিলার সরাসরি কথাগুলি বরং ভালো লেগেছে ওর। ইনিয়ে বিনিয়ে কথা বলা মেয়েও ওর একদমই পছন্দ নয়। সেই হিসেবে এই ভদ্রমহিলাকে সভ্য শাশুড়ির কাতারে এক নিমিষেই ফেলা যায়। তাহমিনা ভাবনায় মগ্ন ছিল বালিশে হেলান দিয়ে। তখনই সিনথিয়া ও আরও একটা মেয়ে আসলো। নিচতলা থেকে হট্টগোলের শব্দ পেয়ে ও বুঝেছিল বাড়িতে জনসংখ্যা নেহাত কম নয়, আর এরা তো যৌথ পরিবার। একথা জানা আছে তাহমিনার। সিনথিয়া এসে সাথের মেয়েটাকে পরিচয় করিয়ে দিল। এই মেয়েটাকেও বিয়ে বাড়িতে বরযাত্রীর সাথে খেয়াল করেছে তাহমিনা। মেয়েটার নাম কাকলি, সাইমের আরেক চাচাতো বোন। সিনথিয়া ও কাকলি বেশিক্ষণ থাকলো না। তাদের চাচিমার কথা অনুযায়ী তাহমিনার হাতে সাইমের ফোন নাম্বার টুকে দেওয়া কাগজটা গুজে দিয়ে রুম ছেড়ে বেরোলো ওরা যেতেই কল করলো তাহমিনা নিজের একমাত্র কাছের বান্ধবী মারিয়ামকে। মারিয়াম তাহমিনার বিয়েতে আসেনি। অবশ্য তাহমিনার কথাতেই তাহমিনা ভেবেছিল বিয়েটা ওর পরিকল্পনা মাফিক হবে না, ভেস্তে যাবে। সেখানে নাটক তামাশার মধ্যে শুধু শুধু মারিয়ামকে আনার প্রয়োজন নেই। কিন্তু শেষমেশ বিয়েটা হলো। বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার আগেই মারিয়ামকে ফোনে সব কিছু জানিয়েছিল তাহমিনা। বলেছিল রাতের দিকে কল দেবে। তাহমিনা কল দিতেই সঙ্গে সঙ্গে কল রিসিভ করল মারিয়াম। চটপটে কণ্ঠ শোনা গেল ফোনের ওপাশ থেকে। তোর করে অপেক্ষায় ছিলাম আমি। তুই কি এখন শ্বশুর বাড়িতে? তো আর কোথায় থাকবো? ও হে, তাই তো, উত্তেজনায় ভুলে গিয়েছিলাম। শোন, তোর কি নীরব ভাইয়ের সাথে কথা হয়েছে? কল দিয়েছিলাম ওকে, কলে পাইনি। এতক্ষণে আমার বিয়ের খবর নিশ্চয়ই পেয়েছে। ও হয়তো ভুল বুঝবে রে আমায়, ভাবে টাকার জন্য বড়লোক ছেলেকে বিয়ে করে নিয়েছি ওকে ছেড়ে। আফসোসের সুরে কথাটা বলল তাহমিনা। ওপাশ থেকে মারিয়াম বলল, আরে ভুল বুঝার অবকাশ তো পাক আগে। কেন, কি হয়েছে? নীরবের খবর কিছু জানিস তুই? বল না মারিয়াম। নীরব ভাইয়া জেলে। আজ এলাকার একটা মারামারির স্ক্যান্ডালের জন্য তাকে পুলিশ নিয়ে গেছে। নীরবের খবর শুনে তাহমিনার কান্না পেল। মারিয়াম আর নীরব একই এলাকার, তাই মারিয়ামের কাছ থেকে সচরাচর নীরবের খবর পাওয়া যায়। তাহমিনা হেসকি তুলে কাঁদতে কাঁদতে বলল, দেখেছিস মারিয়াম, ওকে আমি কতবার বলেছি মারপিট না করতে, ও আমার কথাই শোনে না। আবার জেলে গেল। কবে বের হবে বলতে পারিস? 2-1 দিনের মধ্যে বের হয়ে যাবে। এলাকার লোকজন বলা বলি করছিল, আমি তো তাই জানি। ও জেল থেকে বের হয়ে আসলে আমায় জানাবি। এখন রাখছি, শরীর খারাপ লাগছে, আমার ঘুম দরকার। কল কেটে দিল তাহমিনা। মুখে শাড়ির আঁচল চেপে কান্না করতে করতে বালিশে মাথা রাখলো ও। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে বালিশে পড়তে লাগলো টুপ টুপ করে। তাহমিনার ধীরে ধীরে চোখ বুজে আসলো। ঘুমের ঘোরে বিড়বিড় করেও বলতে লাগলো, তোর জীবনের দুঃখের অধ্যায় শুরু হয়েছে রে তাহমিনা। যেই সুখের আশা তুই করছিলি, সেই সুখ তোর কপালে সইল না রে। তাহমিনার যখন ঘুম ভাঙল তখন সূর্য সবে উদয় হয়েছে আসমানে, আধার কেটে গিয়েছে। সচরাচর বাপের বাড়িতে থাকতে তাহমিনার ঘুম ভাঙত সকাল 9টা-10টার দিকে। তবে এখন ভিন্ন পরিবেশে এসে ঘুম জটিল হয়ে গিয়েছে ওর। এত সকালে ঘুম থেকে ওঠার পরে কি করবে তাহমিনা বুঝে উঠতে পারছিল না। তাই প্রথমে শাড়ি পাল্টে আরেকটা শাড়ি পরে নিল ও। হাত মুখ ধুয়ে এসে বিছানায় বসতেই খেয়াল করলো এই রুমের ভেতরে আরও একটা রুম রয়েছে।
যেটা ও রাতের বেলা লক্ষ্য করেনি। অবশ্য রাতে লক্ষ্য করার ইচ্ছেও ছিল না। ঘরটাকে ঘুরিয়ে দেখেনি ও। তাহমিনা বিছানার যেখানটাতে বসেছিল ঠিক তার সোজাসুজি দেয়াল বরাবর একটা দরজা। দরজার সিটকানি আটকানো। তাহমিনা বরাবরই ভীষণ কৌতূহল প্রবণ মেয়ে। ঘরটাতে কি আছে দেখার জন্য নিজের কৌতূহল এড়াতে পারল না। চটজলদি উঠে সামনের দরজার সিটকানি খুলে দিল। দরজার সিটকানি খুলতেই একটা সাধারণ ঘর চোখে পড়ল তাহমিনার। ঘরের পরিবেশ দেখে মনে হচ্ছে এটা স্টাডি রুম। একপাশে একটা বড় আন্দাজ 5-6 ফুটের লম্বা বুকশেলফ, তার পাশে সে স্টাডি টেবিল। বুকশেলফ আর টেবিলে অনেক বইপত্র রাখা। ঘরটাতে আরও কিছু আসবাব রয়েছে, এই যেমন সোফা, একটা ছোটোখাটো আলমিরা আর একটা সেন্টার টেবিল। তাহমিনা অনেকক্ষণ সময় কাটালো সেখানে। বুকশেলফ থেকে বইপত্র নিয়ে নেড়ে ছেড়ে দেখল, যদিও এসবে বিশেষ আগ্রহ ওর কোনো কালেই ছিল না। রুমে ব্যালকনি থেকে ঘুরে এসে ও নিজের থেকেও সাইজে ছোট আলমিরাটার সামনে দাঁড়ালো। আলমিরাটা দেখতে বড়ই অদ্ভুত। এরকম সাইজের আলমিরা এর আগে কখনো দেখেনি তাহমিনা। অতিরিক্ত কৌতূহলের বশে আলমিরার ড্রয়ারগুলো একে একে খুলল তাহমিনা। দুটোতে কিছু কাগজপত্র রাখা, দলিল ও সিটের মতো। ওগুলোর ঘাটালো না তাহমিনা। তবে শেষের ড্রয়ারটা খুলতেই চক্ষু চড়ক গাছ হলো ওর। একটা কালো রঙের রিভলভার দেখা যাচ্ছে। পাশে একটা শিরিষ কাগজে কিছু রূপালি গুলি চকচক করছে। তাহমিনা বিমোর হয়ে দাঁড়িয়ে রইল। হাত পা অবশ হয়ে এসেছে ওর। মুখ থেকে স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে এলো, হায় আল্লাহ, এইসব কি? তাহমিনা আর এক মুহূর্ত দাঁড়ালো না ওই ঘরে। দৌড়ে বের হয়ে আসলো। সিটকানি টেনে দিয়ে বেডরুমের সোফায় বসে হাঁপাতে লাগলো। হাত পা ঘেমে গেছে। ওর মাথায় এখন অনেকগুলো বিষয় ঘুরপাক খাচ্ছে। এই লোকটা যদি একজন সোলজার হয় তবে তার কাছে রিভলভার কি করছে? এইসব জিনিস কি এতই সস্তা যে যার তার কাছে থাকতে পারে? নাকি এই ধরনের লোকদের কাছে থাকে? তা না হলে হতে পারে লোকটা কোনো অবৈধ কাজ বা কুকর্মের জন্য এটা রেখেছে নিজের কাছে। তবে কি ভুল লোকের পাল্লায় পড়লি তাহমিনা? এর থেকে তো নীরব শতগুণে ভালো ছিল। তাহলে নীরবের সাথে তো তোর বিয়েটা দিতে পারতো তোর বাবা মা। তাহমিনাকে এবার চরম ভয়, ভবিষ্যৎ অনিশ্চয়তা চেপে ধরল। সোফায় স্তব্ধ হয়ে বসে রইল ও। ফ্লোরের দিকে এক মনে তাকিয়ে রইল। এভাবে কতক্ষণ কাটালো কে জানে। তাহমিনার ধ্যান ভাঙল সিনথিয়ার ডাকে। সিনথিয়া রুমে এসেছে মাত্র। সকালের নাস্তা তৈরি হয়ে গেছে বৌমনি, আপনাকে ডাকছে চাচিমা। আমার খাবারটা রুমে দিয়ে গেলে ভালো হয়। তাহমিনাকে বলল। সিনথিয়া কোনো কথা না বলে মাথা নেড়ে চলে গেল। রেহেনা পারভিন ডাইনিংয়ে খাবার রাখছিলেন। সিনথিয়া এসে জানালো তাহমিনার রুমে খাবার দিতে বলেছে। কথাটা শুনে সাইমের ছোট চাচি ডলি বেগম তেলি বেগুনে জ্বলে উঠলেন। দেখেছেন বড় ভাবি, মেয়েটা এসে থেকে দাম্ভিকতা দেখাচ্ছে। কাল তো আপনাদের মান সম্মান খেয়ে শান্তি হয়নি, তাই এখন আপনার মাথাটাও খাচ্ছে। এই মেয়ের সমস্যা আছে ভাবি। একে বিদায় না করলে সংসার পুড়ে ছাই কয়লা হয়ে যাবে। আর দেখবেন সায়েমও একে রাখবে না, দুদিনের মাথায় বাড়ি থেকে বিদায় করবে। খাচ্ছিলে চুপচাপ খাও ডলি, আমার ছেলের বউ আমি বুঝবো। ডলি দমে গিয়ে চুপচাপ খেতে লাগলেন বিরক্তির সহিত। রেহেনা পারভিন একটা প্লেটে খাবার বেড়ে লম্বা বারান্দার পাশের সিঁড়িটা বেয়ে দোতলায় চলে গেলেন। তাহমিনা লাগেজের জিনিসপত্র বের করে দেখে নিয়ে আবার গুছিয়ে রাখছিল। রেহেনা পারভিনকে দেখে ভদ্রতার সাথে সরে গিয়ে পাশে বসার জায়গা করে দিল। রেহেনা পারভিন খাবারের প্লেট এক পাশে রেখে তাহমিনাকে কিছু কথা বলার জন্য বেশ আটঘাট হয়ে বসলেন। তারপরে ঝেড়ে কেসে বলতে শুরু করলেন। শোনো মা, তোমার ওপরে আস্থা রেখেই কিন্তু বিয়েটা ভাঙতে ভাঙতে ভাঙিনি আমি। অবশ্যই এতটা উদারও আমি নই। দুই পক্ষের কথাই চিন্তা করেছি। বিয়েটা ভাঙলে তোমার মা বাবার মান সম্মান তো ডুবে যেতই, সঙ্গে আমাদের রেপুটেশনও ডাউন হতো। তাছাড়াও এর বাইরে যদি বিবেচনা করে ভাবো, তবে তুমি মেয়েটাকে আমার মোটামুটি পছন্দ হয়েছে এবং অন্তর থেকে কিছুটা ভরসা করতে পেরেছি বলেই ছেলের বউ করে এনেছি। আমরা জয়েন্ট ফ্যামিলি, তোমরা তো জয়েন্ট ফ্যামিলিতে ছিলে না, তাই হয়তো তোমার এত মানুষের সঙ্গে মেশার অভ্যাস নেই, অথবা অন্য কারণ থাকতে পারে। তবে তোমাকে সবার সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার মেন্টালিটি তৈরি করতে হবে এখন থেকে। আমাদের বাড়িতে খাওয়ার পর্ব সকলে একসাথে বসেই সারা হয়।
আজ ঘরে খাচ্ছ, নতুন বউ, ঠিক আছে, কিন্তু এরপর থেকে আমাদের সাথেই বসে খেও, কেমন? নতবা তোমার সম্বন্ধে পরিবারের অন্যদের মনে বিরূপ মনোভাব তৈরি হবে। তাহমিনা শুধু মাথা নেড়ে সায় জানালো রেহেনা পারভিনের কথায়। অদ্ভুত ব্যাপার হলো এসে থেকে এই ভদ্র মহিলার একটা কথা একটা আচরণও খারাপ লাগছে না তাহমিনার। কেমন যেন মাতৃসুলভ আচরণ পাচ্ছে এই শাশুড়ি সম্পর্কের মানুষদের থেকে। মনে হচ্ছে তিনি তাহমিনার ভালোর জন্যই এসব করছেন। ব্যাপারটা মনে মনে বেশ উপভোগ করল তাহমিনা। সে নতুনত্ব তো, নতুনকে জানার বরাবরই প্রবল আগ্রহ ওর। আর এই নতুনটাকে ওর সহসা গ্রহণ করার চেষ্টা করবে বলে মনে স্থির করল। আর কেউ না হোক এই মানুষটির কথা ও শোনার চেষ্টা করবে। রেহনা পারভিন তাহমিনাকে খাবার খেয়ে নিতে বলে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। তাহমিনা খাবার খেয়ে নিল, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে ব্যালকনিতে গেল। এর মধ্যে সিনথিয়া আর কাকুলি নামক মেয়ে দুটি এসে গেছে একবার। ওরা মূলত তাহমিনার সাথে সখ্যতা করতে চাইছে। বেশ মিশুক স্বভাবের মেয়ে বলে মনে হলো তাহমিনার, তবে ও এদের সাথে কোনোভাবেই মিশতে রাজি নয়। ভবিষ্যৎটা আপাতত অন্ধকার দেখছে ও। কি করবে কি হবে ভেবে পাচ্ছে না। বেকার সময়টাতে হঠাৎই ফোনে মেসেজের নোটিফিকেশন আসলো টুংটাং শব্দে, নীরবের নাম্বার থেকে। তাহমিনার হৃস্পন্দন চঞ্চল হলো, সঙ্গে সঙ্গে মেসেজ সিন করলো ও। নীরব মেসেজ লিখেছে, মিনা শোনো, নিশ্চয়ই ঘটনা শুনেছো। আমি জেল থেকে বের হয়েছি বহু কষ্টে, 5,000 দিয়ে। এখন পুলিশকে আবার পায় 1000 শতকের মতো টাকা দিতে হবে, নাহলে আবার জেলে চালান করে দিবে আমাকে। আমার কাছে টাকা নেই এখন। কি অবস্থা জানোই তো। তুমি কি অতগুলো টাকা দিতে পারবে আমাকে বিকাশে? তাহমিনা চিন্তিত হলো নীরবের মেসেজ দেখে। আচ্ছা, নীরব কি ওর বিয়ের ব্যাপারে জানে না? প্রশ্নটা তাহমিনার মনে এলো। ভাবলো হয়তো জানে, তবে এত ঝামেলার মধ্যে এসব নিয়ে কথা বলতে পারছে না। তাহমিনাও আগ বাড়িয়ে কিছু বলল না তৎক্ষণাৎ। এত দুশ্চিন্তার মধ্যে আরও চিন্তা নীরবের মনে না ঢুকিয়ে দেওয়াই ভালো। পরে দেখা করে টাকা দিয়ে বলবে তখন। তাহমিনা দেখা করতে চাইল নীরবের সাথে, তাই বলল, সরাসরি দেখা করে নাও টাকা, আর তোমার সাথে একটু দেখা করে কথা বলাও দরকার আমার। নীরব মেসেজে তাহমিনাকে দেখা করার প্লেস ও টাইম ডিটেলস জানিয়ে দিল। তাহমিনাকে কনফার্ম করলো সে দেখা করবে। তবে কল কাটার পর দুশ্চিন্তায় পড়ল তাহমিনা। বাপের বাড়ি হলে যে কোনো সময়ই দেখা করা যেত, তবে এখন নীরবের সাথে দেখা করবে কি করে ও? আর এখান থেকে দেখা করার জায়গাটা বেশ দূরে। সঙ্গে সঙ্গে নীরবকে আবার মেসেজ করল তাহমিনা, জানালো সমস্যার কথা। নীরব নির্দ্বিধায় বলল, তুমি এখন যেখানে আসো সেখানকার লোকেশন দাও, আমি সেখানে আসবো। তাহমিনা ঠিকানা জানালো নীরবকে। নীরব কোনো বাড়তি প্রশ্ন না করে বলল, আর শোনো, বাড়তি কিছু টাকা রেখো। একজনের কাছ থেকে ধার করে রওনা দিচ্ছি, যাতায়াত খরচ ধার করে নিচ্ছি। আসার পর তোমার কাছ থেকে নিয়ে নিব। যাওয়ার টাকাও হিসাব করে রেখো, ওটাও নিব। আচ্ছা তুমি সাবধানে এসো, এখনই রওনা দাও, বিকেলের মধ্যে পৌঁছে যাবে। দুপুরের খাবারের পর থেকে তককে তককে ছিল তাহমিনা। কিভাবে বের হবে এ বাড়ি থেকে? নীরব মেসেজ করেছে কিছুক্ষণ আগে, ও প্রায় পৌঁছে গেছে। তাহমিনাকে দ্রুত বের হতে বলেছে। তাহমিনা ঘড়িতে সময় দেখল 3:30টার বেশি বাজে। তাহমিনা রুম থেকে বের হলো। এই রুমটা দোতলার এক কোণে। পাশের বাকি রুমগুলো দরজা অর্ধেক করে খোলা, ওগুলোতে কতগুলো মানুষ দেখা যাচ্ছে। তাহমিনা সোজা নিচতলায় আসলো। সামনে সিনথিয়াকে দেখে জিজ্ঞাসা করল, আমার শাশুড়ি কোথায়? ওই তো, ওই ঘর চাচিমার। যান, চাচিমা ঘরেই আছে। সিনথিয়ার দেখানো রুমে গেল তাহমিনা। রেহেনা পারভিন দুপুরের খাওয়ার পরে ঘুমানোর আয়োজন করছিলেন। তাহমিনাকে দেখে উঠে বসলেন। তাহমিনা কোনো প্রকার ভনিতা না করে বলল, আমার দম বন্ধ হয়ে আসছে বাড়িতে, আমি একটু বাইরে যেতে পারি? এটা তো মেন টাউন মা, এখানে কোথায় যাবে? গুগল ম্যাপে দেখলাম এখান থেকে 10-15 মিনিটের দূরত্বে নাকি একটা পার্ক আছে, ওখানে যাই। তা যেতে পারো। আচ্ছা যাচ্ছি তবে। রেহেনা পারভিনের কথা শেষ না হতেই তাহমিনা দরজার দিকে যাওয়া ধরল। রেহেনা পারভিন ওকে আবার ডেকে বললেন, তোমার ননদ দুটোকে নিয়ে যাও, এটা তোমার জন্য নতুন জায়গা, একা বিপদে পড়বে।
কথাটা বলেই সিনথিয়া আর কাকুলিকে ডাক দিলেন রেহেনা পারভিন। অগত্যা ওদের নিয়ে বের হতে হলো তাহমিনাকে। কথা অনুযায়ী নীরবের দেখা করার কথা পার্কের পার্শ্ববর্তী একটা জায়গায়। তাহমিনা পার্কে যেই দুই ননদকে ফাঁকি দিল, যদিও রিস্ক নিল অনেক। সিনথিয়া আর কাকলি কিছুক্ষণের জন্য সামনে এগিয়ে গিয়েছিল, তখন পেছন থেকে সরে গেল তাহমিনা। পার্কের পেছনের গেট দিয়ে বের হয়ে দ্রুত সামনের একটা বিকাশের দোকান থেকে নিজের বিকাশ অ্যাকাউন্টে থাকা জমা 9,000 টাকা বের করে নিল। তাহমিনার বিকাশে প্রায় 13,500-এর মতো টাকা ছিল। কিছু টাকা ওর দীর্ঘদিনের গোছানো, আর বাকিটা বিয়ের সময় ওর বাবা দিয়েছিল আলাদাভাবে টুকটাক কেনাকাটা করার জন্য। তাহমিনা সেটা বিকাশে ফেলে রেখেছিল। ভাগ্যটা ভালো মনে হচ্ছে ওর, নয়তো নীরবকে টাকা দিতে পারতো না। টাকা নিয়ে নির্ধারিত জায়গায় দাঁড়ালো। এতক্ষণে নিশ্চয় ওর ননদেরা ওকে খোঁজা শুরু করেছে, তবে সেই সব নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাহমিনার। তাহমিনা সেখানটায় দাঁড়িয়ে রইল প্রায় 15 মিনিট। নীরবের কোনো খোঁজ নেই। এর মধ্যে বেশ কয়েকটা ফোন দিয়েছে ও, তবে নীরবের ফোনের রিং হলেও ধরছিল না। 15 মিনিট বাদে যখন আবার কল দিল, তখন ফোন সুইচ অফ দেখাচ্ছিল। তবুও বার কয়েক কল দিল তাহমিনা। কি ব্যাপার? নীরবের আসার কথা ছিল, এই তো প্রায় পৌঁছেও গিয়েছিল, কিন্তু এমন হলো কেন? নীরবের ফোন বন্ধ থাকায় অগত্যা একরাশ চিন্তার বোঝা মাথায় নিয়ে পার্কে ফিরে আসতে হলো ওকে। পার্কে এসে দেখলো সিনথিয়া আর কাকুলি একটা বেঞ্চের ওপর বসে হাঁপাচ্ছে। তাহমিনাকে দেখে তড়িঘড়ি করে উঠে আসলো ওরা। আলতোভাবে জড়িয়ে ধরে বলল, আপনি কোথায় ছিলেন বৌমনি? জানেন কত ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম কোনো বিপদে পড়েছেন বোধহয়। এই তো এই দিকটাতে গিয়েছিলাম, সামনে তাকিয়ে দেখি তোমরা নেই, খুঁজতে খুঁজতে এখানে পেলাম। ওরা আর কথা বাড়ালো না। তাহমিনাও আঁক বাড়িয়ে কিছু বলল না, শুধু বাড়ির গেটের কাছে এসে কি মনে করে যেন ওদের দুজনকে বলল, শোনো, শাশুড়ি বা তোমাদের বাড়ির অন্য কাউকে পার্কের এই ঘটনাটা বলার দরকার নেই, নইলে সবসময় আমাকে নিয়ে দুশ্চিন্তায় থাকবেন। মূলত ঘটনাটা চাপা দেওয়ার জন্যই এসব বলল তাহমিনা। শ্বশুরবাড়ির কেউ এসব শুনলে যদি সন্দেহ করে, তখন আজও সাইম ইব্রাহিম নেই। শাশুড়ির কথা মতো সাইম ইব্রাহিম 2-1 দিন পরে আসতে পারে, তাই তাহমিনা বেশ নিশ্চিন্তে আছে। এই অল্প কিছু সময় শান্তি করে নিতে চায় ও। দেখা গেল ওই লোকটা আসার পরে তার সাথে একটা যুদ্ধ বেঁধে যেতে পারে তাহমিনার। ঘড়ির কাঁটা রাত 12টার ওপরে। খোলা জানালার দক্ষিণে শুল্ক পক্ষের চাঁদ উঁকি মারছে। ডাইনিংয়ে সবার সাথে খাবার খেয়ে কিছুক্ষণ সেখানেই বসে থাকতে হয়েছে তাহমিনাকে। সবার সাথে ফর্মালিটি করে হাসি মুখে কথা বলতে হয়েছে। তারপর প্রায় অনেকক্ষণ সবার গল্পগুজব শুনে রাত 12টায় রুমে এসেছে তাহমিনা। এবারে সবাই ভীষণ গল্পবাজ আর রাত জাগতে পারে, যেটা বড্ড বিরক্তিকর তাহমিনার কাছে। নিজ বাড়িতে সে রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ত। তাদের বাড়িতে কথা বলাও হতো খুব কম। এসব ভাবতে ভাবতে বিছানা প্রস্তুত করে ঘুমানোর প্রস্তুতি নিল তাহমিনা। রুমের সব লাইট অফ করে শুধু বেডসাইড ল্যাম্পটা অন করে রাখল। রাত তখন বোধ হয় 1টার বেশি। তাহমিনার আন্দাজে প্রায় ঘুমিয়ে পড়েছিল ও। হঠাৎই দরজার নব ঘোরানোর শব্দ পেয়ে তড়াক করে চোখ মেলল ও। এত রাতে কে এসেছে এই ঘরে? আবছা আলোয় ভালোভাবে চোখ মেলতেই তাহমিনা দেখল মেজর সাইম ইব্রাহিম প্রবেশ করল রুমে। তারপর দরজার নব ঘুরিয়ে আটকে দিল। মেজরের গায়ে একটা সাদা শার্ট জড়ানো, শার্টের হাতা কোনোই অবধি ফোল্ড করে রাখা। বিল্ড করা বডির সাথে 8-8 শার্টের বুকের দুপাশে দুটো কালো বুটের মতো কিছু দিয়ে আটকানো। পেছন দিকেও সেরকম বেল্ট। বেল্টের বাকি অংশ ইন করে শার্টের ভিতরে চলে গেছে। হাতের 2 বাহুতেও একই রকম বেল্ট জড়ানো, যেন মাত্র ফিলের কোনো মিশন থেকে। গলায় একটা সানগ্লাস ঝোলানো ছিল, সেটাকে সেন্টার টেবিলের ওপর ফেলল সাইম। তাহমিনা স্পষ্ট দেখতে পাচ্ছে তারই দিকে এগিয়ে আসছে মেজর। তার ডান হাতের কবজিতে সাদা ব্যান্ডেজ বাঁধা। চোখের পলকে ঘটে গেল সব কিছু। সাইম ইব্রাহিম বিছানার কাছে এসেই হাতের টান মেরে উঠিয়ে দিল তাহমিনাকে। জাগ্রত তাহমিনা আচানক এই হামলায় ঘাবড়ে গেল। সঙ্গে সঙ্গে সাইম একটা থাপ্পড় মারল তাহমিনার ডান গালে। ব্যান্ডেজ করা হাত দিয়েই এমন শক্ত ট্রেন করা হাতের থাপ্পড়কে মাথা ঝিম ধরে আছে তাহমিনার।
গালে হাত চেপে সাইমের ক্ষিপ্ত মুখটা বোঝা যাচ্ছে। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে সাইম ইব্রাহিম। সাইম দাঁড়িয়ে থেকে বিছানায় গালে হাত চেপে বসে থাকা তাহমিনাকে উদ্দেশ্য করে বলল, এই চরটা আপনাকে বিয়ের দিনে মারা উচিত ছিল, যখন আপনি নিজের বাবা মাকে অপদস্থ করেছিলেন সবার সামনে। জনসম্মুখে চর খেয়ে হয়তো টনক নড়ত, আপনার বুদ্ধি খুলত, তবে তখন আমার কোনো অধিকার ছিল না, তাই মারতে পারিনি। এখন অধিকার হয়েছে, সুতরাং চরটা মারা যায় আছে। তাহমিনা ভীষণ বেপরোয়া তো আপনি। সাইমের ধারালো কথায় তাহমিনার কি হলো কে জানি, কান্না পেল না ওর, বরং চোল শক্ত হয়ে গেল। চট করে উঠে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটা ধরল ও। সাইমের শানিত মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ব্যাপারটা ধরতে পারল। মস্তিষ্কের স্নায়ুকোষ যেন জ্বলে উঠল। দ্রুত এগিয়ে গিয়ে পেছন থেকে তাহমিনার শাড়ির আঁচল চেপে ধরল ও। কোথায় যাচ্ছেন আপনি? যেখানে খুশি, অন্তত এই বাড়ি ছেড়ে আপনার থেকে দূরে। কোথাও যাওয়া হবে না আপনার। আপনি বলার কে? আপনার হাজব্যান্ড। মানি না। 3 কবুল বলে আল্লাহর নাম সাক্ষী রেখে বিয়ে হয়েছে আমাদের, এই কথা বললে স্বয়ং আল্লাহ ক্ষমা করবেন আপনাকে। সাইমের কথার কোনো জবাব দিল না তাহমিনা। সেরকম উগ্র আচরণে শাড়ির আঁচল সাইমের হাত থেকে ছুটিয়ে নেওয়ার চেষ্টা করল। সাইম এবার একটা অকাজ করে ফেলল। তাহমিনাকে আটকাতে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল ওকে। নিজের শক্তি জিম করা হাত দিয়ে চেপে ধরে আটকে দিল তাহমিনাকে। পুরুষের উষ্ণ স্পর্শ পেয়ে এবার সশব্দে কেঁদে ফেলল তাহমিনা। সাইম সরে দাঁড়ালো দ্রুত। তাহমিনার হাত ধরে টেনে ওকে বিছানায় বসালো। এরপর বলল, তাহমিনা, কান্নাকাটি বন্ধ করুন। আমায় থাপ্পড় কেন মারলেন? কোন যুক্তিতে? সবাই এত অবিচার কেন করছে আমার সাথে? কাঁদতে কাঁদতে হেসকি তুলে কথাটুকু বলে তাহমিনা। তারপর আবার কান্নাকাটি জুড়ে দেয়। সাইম এবার শান্ত হয়ে ওর পাশে বসে। তারপর তাহমিনা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেউ কোনো অবিচার করছে না আপনার সাথে, আপনার এখনো পরিপূর্ণ বাস্তব বুঝই হয়নি তাহমিনা। আমার কথাগুলো শুনুন, তারপর বিচার করবেন সবাই আপনার সাথে ন্যায় করেছে নাকি অন্যায়। সাইম থেমে কিছুক্ষণ তাকিয়ে থাকে তাহমিনার কান্নারত মুখের দিকে। মুখটা একদম শুকিয়ে গেছে। সেদিনও এই মুখটাকে কতটা উগ্র বেয়াদব মনে হয়েছিল সাইমের, অথচ এখন মায়া হচ্ছে, করুণা হচ্ছে। একটা মেয়ে কতটা বোকা নির্বোধ হলে তাকে টানা 2.5 বছর ধোকার ওপরে রাখা যায়। সাইম ঠোঁট চেপে নিঃশ্বাস ফেলল। তারপর বলা শুরু করলো, নীরব নামক ছেলেটা আপনাকে 2.5 বছর ধোকায় রেখেছিল, ওর সাথে তো আপনার 2.5 বছরের সম্পর্ক, তাই না? সে যাই হোক, নীরব আপনার থেকে বিভিন্ন সময় চাকরির পরীক্ষা দিতে যাওয়ার জন্য টাকা, এই বিপদ সেই বিপদ বলে বিভিন্ন সময় যত টাকা নিত ওগুলো মিথ্যা বলে নিত। ওই টাকা দিয়ে ও জুয়া খেলতো, নেশা পানি করতো। ইভেন আজ আপনার কাছে যে টাকা চেয়েছিল পুলিশকে দেবে বলে, ওটা গোটা একটা মিথ্যার ওপর ভিত্তি করে পুলিশকে 5,000 টাকা দিয়ে ওকে ছাড়ানো হয়েছে। ও আপনার কাছে যে টাকাটা চেয়েছে ওটা পুলিশকে নয়, বরং ওর এক জুয়ারি বন্ধুর পাওনা ফেরত দেবে। আর ও আপনাকে কখনো ভালোবাসেনি, ইউজ করেছে শুধু অ্যাজ আ নেটস। আর আপনিও বোকা, ভালোবাসায় অন্ধ, মিথ্যে ভালোবাসায়। ওর মতো পাকা জুয়ারি আর নেশাখোরকে চোখ বন্ধ করে বিশ্বাস করে গেছেন। আপনার মনে হয় আপনার বাবা মা জোর জবরদস্তি করে আপনার বিয়ে দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, অথচ আপনি এটা বুঝলেন না যে তারা যা করেছে আপনার ভালোর জন্য করেছে। একটা কথা মাথায় রাখবেন, মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না, সন্তানকে কষ্ট দিতে চায় না। মা বাবা চান তার সন্তান যেন সবসময় ভালো থাকে। ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে সারা জীবন কষ্ট না পায়। আর লাস্টলি সব দিক বিবেচনা করে এটাই প্রমাণিত হয় কেউই আপনার উপর অবিচার করেনি, আপনি নিজেই নিজের ওপর অবিচার করে গেছেন এতগুলো দিন যাবৎ। মেজর সাইম ইব্রাহিমের দিকে অবাক চকিত দৃষ্টিতে তাকিয়ে আছে তাহমিনা। এতক্ষণ যাবৎ এসব কি বলল সাইম? এসব কি সত্যি? তাহমিনা ভাবতে পারছে না। চটজলদি ও সাইমকে জিজ্ঞাসা করল, আপনি মিথ্যে বলছেন তাই না? আমার মন ভোলানোর জন্য আপনি এইসব বলছেন? নীরবের সম্পর্কে বাজে কথা বলবেন না দয়া করে। আপনার ব্রেন বড্ড দুর্বল তাহমিনা, না হলে এতটুকু ভাবতেন আমি যদি মিথ্যাই বলি তবে নীরবের সম্পর্কে আজকে আপনার সাথে দেখা করে টাকা দেওয়ার কথা জানলাম কিভাবে? কিভাবে? আমার এক বন্ধুর সাহায্যে। ও সাইবার ক্যাফের একজন ওয়ার্কার প্লাস হ্যাকার। ওর মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বের করে হ্যাক করিয়েছি। আমার ধারণা ছিল আপনি আবার ছেলেটার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যেটা বাজে পর্যায়ের। তারপর দেখলাম আপনার পুরাতন প্রেমিকের সাথে আপনার পুনরায় যোগাযোগ হলো, দেখা করার স্থান ঠিক হলো।
তখনই আমি ঢাকা থেকে ব্যাক করেছি। আমার পৌঁছাতে প্রায় 2:30 বেজেছিল। একটা ক্যাফেটেরিয়া ছিলাম। নির্ধারিত সময়ে আপনার আর আপনার প্রেমিকের যেখানে দেখা হওয়ার কথা ছিল সেখানে গেলাম। তারপর আপনার আশিক আসতেই তাকে উঠিয়ে নিয়ে গেলাম বন্ধুর গোডাউনে। সেখানে এলো পাথারি পিটিয়েছি। সাইমের সহজ স্বীকারোক্তিতে অবাক হলো তাহমিনা। কত সুন্দর অকপটে বলে দিল কথাগুলো। কি আশ্চর্য, আপনি ওকে মেরেছেন? কেমন আছে ও? কি অবস্থা? তখন আমার মাথা ভীষণ গরম ছিল, বুঝলেন? আর মাথা গরম থাকলে আমি মানুষ খুন করা বাদে সব কিছু করতে পারি। টেক ইট ইজিলি। আপনার কথা আমি বিশ্বাস করব কি করে? ওয়াই? ওয়েট, আপনাকে কিছু দেখাই। পকেট হাতড়ে সেলফোন বের করলো সাইম। তারপর একটা ভিডিও চালু করে তাহমিনার সামনে ফোনটা ধরল। ফোনের ভিডিওতে দেখা যাচ্ছে একটা গোডাউন জাতীয় জায়গায় চেয়ারে বসে আছে নীরব। অকপটে সব সত্য স্বীকার করছে নিজের দোষ। ওর স্বীকারোক্তির মাঝে কোনো অনুতপ্ত কিংবা আফসোস বোধ নেই। তাহমিনা বিমূঢ় হয়ে দেখল পুরোটা। স্তব্ধ বনে রইল ও। অবিশ্বাস্য দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল। ভিডিও শেষ হতেই ফোন গুটিয়ে নিয়ে সাইম বলল, রিয়েলাইজ করেছিলাম আপনার বিশ্বাস নাও হতে পারে আমার কথা, তাই এই ভিডিও করে রেখেছি। ব্যাটার হাত পা একটু ইনজিওর্ড করেছি জাস্ট। হসপিটালে অ্যাডমিট করে বিল পে করে দেওয়া আছে। আগামীকাল রিলিজ পেয়ে যাবে। ওয়ারেন্ট করে এসেছি। এখান থেকে সোজা নিজের বাড়িতে ফিরে যাবে। এরপর আপনার নাম আর মনেও নেবে না। তাহমিনার হঠাৎ কি যেন হলো। দ্রুত উঠে গিয়ে ব্যালকনির দিকে ছুটে গেল ও। সাইমও পেছনে ছুটল। তাহমিনা ব্যালকনির উপরে ওঠার চেষ্টা করছিল। সাইম দ্রুত এগিয়ে গিয়ে টেনে নামালো ওকে। তারপরে রুমে টেনে বিছানার উপর বসিয়ে রাখলো জোরপূর্বক। তাহমিনার নিঃশ্বাস আটকে আসছিল। বুকে হাত রেখে কোনো মতে শ্বাস টেনে ও বলল, আমি বাঁচতে চাই না। এই চরম প্রতারণা নিয়ে বাঁচতে চাই না আমি। যাকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, সেই আমার মিথ্যে প্রমাণ করলো। মরে যাব আমি। কান্নায় গলা আটকে আসছিল তাহমিনার। সাইম ওকে কাছে টেনে নিল। পিঠে হাত রেখে জড়িয়ে ধরে বলল, ইউ ক্যান সার্ভাইভ তাহমিনা, ইউ ক্যান ডু দিস। আপনার দুঃখ জগতের সর্বোচ্চ দুঃখ নয়। যে দেখুন কত মানুষের হাত পা নেই, অন্ধ, কালো, বোবা, 2 বেলা খেতে পারে না। ফিলিস্তিনিদের দেখুন না, ওরা ঠিকমতো খেতে পারছে না। না খেতে পেয়ে অত্যাচারে হাড্ডিসার কঙ্কাল হয়ে গেছে। তবু সৃষ্টিকর্তার উপর ভরসা ওঠায়নি। ওদের দুঃখ ও কষ্টের তুলনায় আপনার দুঃখ খুবই সামান্য, অতি নগণ্য। তাই সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছেন, এটুকুর জন্য শুকরিয়া আদায় করুন। 2 হাত, 2 পা, শরীরের প্রতিটি অঙ্গ অক্ষত আছে আপনার। 3 বেলা খেতে পারছেন। মা, বাবা, পরিবার, পরিজন সবাই আছে। কিছুই হারাননি আপনি। যা গেছে তা মোহ। তবুও যদি এসবের জন্য আপনি স্বেচ্ছায় নিজের জীবন দিতে চান, তবে আল্লাহ নারাজ হবে। তাহমিনা মাথা এলিয়ে রাখল সাইমের কাঁধের উপর। আপাতত ওর হুঁশ জ্ঞান নেই। ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। নীরবের প্রতি ঘৃণা আনতে পারছে না ও। তবে চরম তিক্ততা কাজ করছে। এত দারুণভাবে ঠকে গেল। তাহমিনা কোনো মতে স্পষ্ট স্বীকারোক্তি করল, আমার কষ্ট হচ্ছে সাহেব, অনুতাপ বোধ হচ্ছে। মা বাবাকে একটা ফালতু ছেলের জন্য আঘাত করেছি আমি। তারা আমায় বদদোয়া দেবেন। আমি ধ্বংস হয়ে যাব। বাবা মা কখনো সন্তানকে বদদোয়া দেয় না তাহমিনা। আপনার সত্যি এখনো বাস্তব বোঝ হয়নি। আপনি সময় নিন, তবে আমি আপনাকে ছাড়ব না। আপনি যতই ভুল করেন শুধরে দেওয়ার চেষ্টা করব। আমার মা আমাকে ভালো শিক্ষা দিয়েছেন। আমাদের বংশে ডিভোর্স নামক কোনো শব্দ কখনোই কেউ উচ্চারণ করেনি। তাহমিনা মাথা উঠিয়ে তাকালো সাইম ইব্রাহিমের দিকে। এই লোকটাকে গতকাল দেখে সে যতটা কঠোর ভেবেছিল, বর্তমানে লোকটার আচরণে সম্পূর্ণ ভিন্ন মনে হচ্ছে। তাহমিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে সাইম বলল, আর কখনো মরার কথা বলবে না তাহমিনা। জগতে মৃতদের কথা কেউ মনে রাখে না, তাদের জন্য দুঃখ পুষে রাখে না। সে যতই কাছের মানুষ হোক, মৃতদের সহজেই সবাই ভুলে যায়। তাই মরে গিয়ে আপনার কোনো লাভ হবে না। জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শিখুন। জীবনকে উপলব্ধি করতে আমি শেখাবো আপনাকে। তাহমিনার ঘুমানোর ব্যবস্থা করে দিল সাইম। বিছানা ঠিক করে বালিশ পেতে দিল। তাহমিনা বালিশে মাথা রেখে হাঁটু বুকের কাছে গুজে জড়সড় হয়ে শুয়ে পড়ল। শাড়ির আঁচল গায়ে টেনে টুনে ইতস্তত করতে লাগলো। সাইম লক্ষ্য করল ব্যাপারটা।
তাই আলমিরা থেকে একটা সূক্ষ্ম পাতলা কাঁথা এনে তাহমিনার গায়ে জড়িয়ে দিল। তাহমিনা মাথা উঠিয়ে সাইমের দিকে তাকিয়ে কৃতজ্ঞতাসূচক হাসি দিল। তাহমিনার কানের কাছে মুখ এনে সাইম ফিস ফিস করে বলল, ঘুমিয়ে পড়ুন তাহমিনা। জীবনের নতুন সূচনা নিয়ে সুন্দর একটা স্বপ্ন দেখুন। তারপর একটা নতুন সকালে আমাদের সাক্ষাৎ হবে। শুভরাত্রি। কথাগুলো বলে কিঞ্চিত হেসে পাশের ঘরে চলে গেল সাইম। তাহমিনা ঘুমে বিভোর হলো, স্বপ্নের জগতে হারিয়ে গেল, যেখানে সে শুধুমাত্র একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে নেই। স্বপ্নে সে গোটা জগৎকে চিনছে, যেই স্বপ্নের কোথাও নীরব নামক ছেলেটি নেই। আছে তাহমিনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আর স্বপ্নে হঠাৎ করে হানা দিল একটা আবছা মুখ। ধীরে ধীরে তা পরিষ্কার হলো। তাহমিনা স্পষ্ট দেখতে পেল মেজর সাইম ইব্রাহিমকে। স্বপ্নের কোথাও এক জায়গায় মেজর সাইম রয়েছে। আরও কিছু মানুষের আনাগোনা দেখা গেল স্বপ্নে। সাইমের পরিবার। তাহমিনা বুঝতে পারল না স্বপ্নে এত মানুষের বিচরণ বাড়ছে কিভাবে। স্বপ্নের মধ্যেও আশ্চর্য হলো সে, তবে মনে বিষাদ আসলো না। কোনো এক অজানা কারণে ঘুমের ঘড়ি ওই ঠোঁটের কোণে কিঞ্চিত এক টুকরো হাসি ফুটে উঠল। ঘুম এবং স্বপ্নের রাজ্যে ধীরে ধীরে তলিয়ে গেল তাহমিনা। নব্য ভোরের নতুন সূর্য উঠেছে। তাহমিনার নতুন সকালে শুরুতে হলো চায়ের কাপের টুংটাং শব্দে। পিটপিট করে চোখ মেলে তাকাতেই দেখল সামনে দাঁড়িয়ে আছে সাইম ইব্রাহিম, চায়ের কাপ রাখা টি টেবিলে। তাহমিনা উঠে বসে আর মোড়া ভাঙে, ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। বের হয়ে এসে দেখে সাইম চায়ের কাপ ট্রেতে নিয়ে বিছানার উপর রেখে বসে আছে। বালিশ কাঁথা একপাশে গুছিয়ে রেখেছে। তাহমিনা মনে মনে আশ্চর্য হয়ে পড়ে, লোকটা ভীষণ কাজের তো। বিছানার ওপর সাইমের সামনে এসে বসতে তাহমিনাকে উদ্দেশ্য করে সাইম বলে, চায়ে কতটুকু চিনি খান আপনি? আমার জানা নেই, তাই দেয়া হয়নি। 4 চামচ দিলেই হবে। সাইম ট্রের উপরে রাখা চিনির বয়াম থেকে চা চামচে চিনি উঠিয়ে চায় মেশাতে ব্যস্ত হলো। তাহমিনা একধানে তাকিয়ে দেখতে থাকে, জিজ্ঞাসা করে বসে, চা বানিয়েছে কে? আপনি? না, মা বানিয়েছেন। এখন নাস্তা তৈরি করছেন সবার জন্য। চায়ের টোস্ট ভিজিয়ে খেয়ে দেয় তাহমিনা। ওর খাওয়া শেষ হতে সাইম উঠে পাশের রুমে যায়। একটা বই এনে তাহমিনার হাতে দিয়ে বলে, এটা পরে সময় কাটান, আমি নিচে যাচ্ছি। নাস্তা তৈরি হয়ে গেলেই ডেকে নেব আপনাকে। সবার সাথে বসে নাস্তা করবেন, ওকে? তাহমিনা সম্মতিসূচক মাথা নাড়ায় সাইমের কথায়। বই হাতে নিয়ে বসে পড়ে। সাইম যখন দরজা ঠেলে রুমের বাইরে যায় তখনও অবধি ও এক মনে তাকিয়ে থাকে সাইমের যাওয়ার দিকে। সকালে নাস্তা করার জন্য নিচে আসে তাহমিনা। সাইম ওর সাথেই ছিল। সবার মাঝখানে এসে এখন আনকমফোর্টেবল ফিল হচ্ছে তাহমিনার। এই মানুষগুলোর তাকে নিয়ে মনে নিশ্চয়ই বেশ বিরূপ মনোভাব তৈরি হয়েছে। তাহমিনা চেষ্টা করবে সেটা কাটিয়ে ওঠানোর। ড্রয়িং রুমে লাগানো ডাইনিং রুম আর আরেক দিকে রান্নাঘর। তাহমিনা গিয়ে সোফায় বসল। সোফায় পরিবারের অনেক সদস্যরা বসেছিল। সাইমের মা আর ছোট চাচি ছিলেন রান্নাঘরে। মেজো চাচি বাড়ির ছোটদের সাথে সোফায় বসে গল্প করছিলেন। তাহমিনার পাশে গিয়ে বসে ওর হাত টেনে কানে ফিস ফিস করে সাইম বলল, মেজো চাচিকে সালাম দিয়ে কথা বলুন। চাচি খুব মিশুক মানুষ, সহজে মিশে যাবেন। সাইমের কথা মতো আঁক বাড়িয়ে পাশে বসে থাকা মেজো চাচিকে সালাম দিল তাহমিনা। মেজো চাচিও হেসে সালামের জবাব দিয়ে টুকটাক প্রশ্ন করতে লাগলেন তাহমিনাকে। তাহমিনাও সুন্দরভাবে জবাব দিতে লাগলো। ধীরে ধীরে প্রশ্ন পর্ব গল্পে মজে উঠল। উপস্থিত খোশ গল্পের আসর জমে উঠল তাহমিনাকে নিয়ে। সাইম উঠে গিয়ে দূরে দাঁড়িয়ে সবার আড্ডা দেখতে লাগলো। সাইমের 2 চাচাই এই দেশের বাইরে থাকেন। পরিবারের বড় ছেলে সাইম, চাচাতো আর 4টে ভাই রয়েছে। সবগুলোর বয়সই 20-এর নিচে, একটা তাহমিনার বয়সে, তবে হোস্টেলে থেকে পড়াশোনা করছে। আরেকটা সদ্য এসএসসি পাশ করেছে, আর 2জন নবম শ্রেণীতে পড়ছে। সমবয়সী চাচাতো বোন 3 জন, সিনথিয়া আর কাকুলি এবার 10ম শ্রেণীর ছাত্রী। আরেকজনের বয়স 12 বছর, 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। মোটামুটি বেশ বড় সংসার এই পরিবারের, আর সবার মধ্যে খুব মিলমিশো। বাড়িটা অনেক জমজমাট। এখন তাহমিনার বেশ ভালোই লাগছে এদেরকে। খাবার টেবিলে সবার সাথে হাসি খুশিভাবে গল্প করতে লাগলো তাহমিনা।
ওর শাশুড়ি রেহানা পারভিন রান্নাঘর থেকে বের হয়ে ছেলে বউয়ের এক রাতেই এমন পরিবর্তনে অবাক এবং খুশিও হলেন। সবার খাবার পরিবেশন করে ছেলেকে নিয়ে ড্রয়িং রুমের একপাশে টেনে নিয়ে গেলেন। কি অবস্থা বাবা, সবকিছু ঠিকঠাক? জি মা, তাহমিনা অবুঝ মেয়ে। যতদূর বুঝলাম তাকে কখনো কেউ সেভাবে বুঝায়নি, ভুল ধরিয়ে দেয়নি। আল্লাহ দিয়েছে সবসময়, এজন্য অবুঝের মতো আচরণ করে ফেলে। জীবনের কিছুই দেখেনি, জীবনকে নতুন করে জানুক, দেখবেন তার উন্নতি অবশ্যই হবে। ছেলের কথা শুনে খুব খুশি হলেন রেহানা পারভিন। সায়েমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি জানি তো আমার ছেলের মাঝে অনেক গুণ, বিশেষ করে নিজের সুন্দর আচরণ দিয়ে মানুষকে বশ করার। আমার বাপজানকে আমি যেই শিক্ষায় মানুষ করেছি তাতে তার সংস্পর্শে আগুন গলে বরফ হয়ে যায়। ছেলের কপালে একটা চুমু খেলেন রেহানা পারভিন। সায়েম কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, আপনার সাথে একটু দরকারি কথা ছিল মা, কিন্তু সময় সুযোগের অভাবে বলা হচ্ছে না। কি কথা বাবা, এখন বলো, সবাই খেতে ব্যস্ত। আমাকে সিরিয়ার একটা মিশনে যেতে 1.5 বছরের জন্য যেতে হবে। কাউকে না বলে হঠাৎ করে ঢাকা যেতে হয়েছিল। এই কারণেই বাংলাদেশ মিলিটারি আর্মি হেডকোয়ার্টার থেকে ব্রিগেডিয়ার জেনারেল গাজী শামসুল হক স্যারের ফোন এসেছিল। ঢাকা গিয়ে কনফার্মেশন লেটার নিয়ে আসতে বলেছিলেন। আজ রাতে অনলাইন ওয়েবসাইটে লেটার সাবমিট করার কথা রয়েছে। যদিও 2 সপ্তাহ পর আমার ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার কথা ছিল, তবে হঠাৎ করেই এমন একটা ওয়ারেন্ট আসলো। এখন আমার হ্যাঁ বলতেই হবে মা, আপনি কি বলেন? যেতে হবে যখন যাবে, আমার কোনো অসুবিধা নেই। তবে বাবার ব্যাপারটা? দেখো, তোমার বাবার সাথে যা হয়েছিল সেটা তার নিয়তি, তকদিরের লেখা তো আর কেউ খণ্ডন করতে পারে না। তার ওই ঘটনাতে যদি অতিরিক্ত ভয় ভীতিই থাকতো তবে তোমাকে সিভিলে জবই করতে দিতাম না। আর তিনি তো দেশের জন্য শহীদ হয়েছিলেন, যথেষ্ট সম্মাননা পেয়েছেন জাতীয়ভাবে। এজন্য আমার কোনো আক্ষেপ নেই। তুমি নির্দ্বিধায় যাও বাবা, বাকিটা তকদিরের উপর। বিয়ের আজ 5ম দিন। এই কদিনে সবার সাথে বেশ মিশে গেছে তাহমিনা। এই পরিবারে সবারই খুব অদ্ভুত সুন্দর মানসিকতা। এই অল্প কয়েকদিনে তাহমিনার সাথে মিশে তার পূর্ব আচরণের কথা ভুলে গেছে। এটা ভাবলে বেশ আশ্চর্য হয় তাহমিনা। তবে শুধুমাত্র ছোট চাচি ডলি বেগমের সাথে এখনও খাতির হয়নি ওর। ছোট চাচি এখনও রাগ রাগ ভাব নিয়ে রয়েছেন, তাহমিনার সাথে কথা বলেন না। আজ খাবার টেবিলে রেহানা পারভিন তাহমিনাকে তরকারি বেড়ে দেওয়ার সময় আস্তে করে বললেন, আজ সম্পূর্ণ রান্না করেছেন তোমার ছোট চাচি। তার রান্নার কেউ প্রশংসা করলে সে খুব খুশি হয়। তাহমিনা ইঙ্গিত বুঝতে পারল এই কদিনে এ পরিবার আর মেজর সাইম ইব্রাহিমকে বেশ ভালোভাবে বুঝতে শিখেছে সে। সবার সাথে বাদহীনভাবে মিশছে। সিনথিয়া আর কাকলি তার খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। বাড়িতে বাবা মার সাথেও কথা হয়েছে ফোনে। মা বাবার রাগ পড়ে গেছে তাহমিনার ওপর থেকে। মোদ্দা কথা সময়টা বেশ ভালো চলছে তাহমিনার। খাবার মুখে তুলতে তুলতে তাহমিনা বলল, রান্না কে করেছেন মা? আপনি নাকি ছোট চাচি? তোমার ছোট চাচি করেছে। তাহমিনার সামনের চেয়ারে বসে থাকা ডলি বেগমের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, রান্নাটা অনেক ভালো হয়েছে চাচি, আপনার হাতের রান্না দারুণ তো। তুমিও এবার থেকে আমাদের সাথে একটু রান্নাঘরে এসো বাবু, তখন রান্না আরও ভালো হবে। কিন্তু আমি তো রান্না জানি না চাচি, তাতে কি? আপনারা শিখিয়ে দেবেন না? অবশ্যই দেব, কেন দেব না? তুমি তো আমাদের ঘরেরই বউ। আজ ছিল জুম্মাবার। গত 2 দিন যাবৎ মেজরের দেখা পায়নি তাহমিনা। পরশু সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই লোকটার দেখা নেই। মেজর নাকি আবার ঢাকা গেছে। কেউ জানে না কেন গেছে, শুধুমাত্র তাহমিনার শাশুড়ি জানেন। সিনথিয়ার আর কাকুলের কাছ থেকে শুনেছে কি একটা কাজের জন্য কাগজপত্র নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে সায়েমকে। ঢাকা থেকে বাড়ি, আবার বাড়ি থেকে ঢাকা, এভাবে জার্নি করতে হচ্ছে। কি কাজ তা জানে না তাহমিনা, তবে তার ভীষণ ইচ্ছে করছে লোকটাকে দেখার। কেন তার কোনো কারণ জানা নেই ওর, শুধু জানে লোকটাকে না দেখতে পারলে এই 2 দিনেই বড্ড হাসপাস লাগছে তাহমিনার। কেন যেন নিজের বাপজানের পরে দ্বিতীয় কোনো পুরুষকে এত সুন্দর সাবলীল মনে হয়েছে তাহমিনার। কই, নীরবকে নিয়ে তো কখনো এমন ভাবনা মাথায় আসেনি। তাহলে কি নীরব সত্যিই তাহমিনার মোহ ছিল, ভালোবাসা নয়? কথাগুলো ভাবতে ভাবতে তাহমিনার এও মাথায় আসে নীরবের সাথে তার সম্পর্কের মূল কথা ছিল টাকা। যখনই তাদের কথা হতো নীরব তার এই সমস্যা সেই সমস্যার কথা বলতো, টাকা ধার চাইতো। বেশিরভাগ কথাবার্তা হতো ফোনে, আর নীরব টাকা নিত বিকাশের মাধ্যমে।
কথাগুলো মনে পড়লে নিজেকে দুনিয়ার শ্রেষ্ঠ নির্বোধ মনে হয় তাহমিনার। আর ভাবতে পারে না নিজের সেই নির্বুদ্ধিতার কথা। মাত্র ছাদ থেকে এসেছে তাহমিনা। সিনথিয়া আর কাকলির সাথে ছাদে গল্প করছিল। এবারের ছাদে অনেক ফুল গাছ আছে। তাহমিনাকে সাহেব বলে গেছে ফুল গাছ দেখতে, ফুল গাছের যত্ন নিতে। ফুল গাছের পরিচর্যা করে মন ভালো থাকে। তাহমিনা তাই এবারের ফুল গাছগুলোকে নিজের মতো করে আপন করে নিয়েছে, পরিচর্যা করছে প্রতিদিন। এমনকি ওর এই ফুল প্রেম দেখে বাড়ির সদস্যরা পরামর্শ করে হাই স্কুলের পাশের নার্সারিটা থেকে আরও কিছু গাছ আনিয়েছে। সন্ধ্যা নেমেছে মাত্র। ড্রেসিং টেবিলের আয়নার সামনে টুলে বসে চুল আঁচড়াচ্ছিল তাহমিনা। এমন সময় নিচতলা থেকে কাকুলির চেল্লানো শোনা গেল। তাহমিনা দৌড়ে সিঁড়ির কাছে আসলো। সিঁড়ির দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে বারান্দার সোজা বিরাট বসার ঘরে খোলা সদর দরজার দিকে উকি মেরে দেখলো সাইমকে দেখা যাচ্ছে মোটামুটি। শাশুড়ি রেহেনা পারবেন সযত্নে পানি পান করাচ্ছেন ছেলেকে। সাইমের পিঠে এক কাঁধে ঝুলছে একটা ট্রাভেল ব্যাগ। তাহমিনা ভালোভাবে খেয়াল করে বুঝলো আর্মিদের যেমন ব্যাগ থাকে সেই ব্যাগ। পরনে আর্মি প্যান্ট, জলপাই রঙের টি শার্ট। তাহমিনার বুকে ঢিপ ঢিপ শব্দ হতে লাগলো। ও আর সাহস করে এগিয়ে গেল না সাইমের সামনে। সিঁড়ি ঘেঁষে কেউ যেন দেখতে না পায় সেভাবেই দাঁড়িয়ে রইল। হঠাৎই মেজরের চোখ পড়ে গেল ওর দিকে। আর কেউ লক্ষ্য করেনি তাহমিনাকে। লজ্জা পেয়ে দৌড়ে দোতলার বারান্দার দিকে চলে গেল তাহমিনা। ঘরে গিয়ে দরজা আটকে ধপ করে বসে পড়ল বিছানার ওপর। হাঁপাতে লাগলো। সাইম কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে থেকে রেহেনা পারভিনকে উদ্দেশ্য করে বলল, বা আমার ক্লান্ত লাগছে, একটু ঘরে যাচ্ছি, ফ্রেশ হব। আপনি খাবার দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা বাবা, যাও ফ্রেশ হয়ে আসো। নিজ ঘরের সামনে দাঁড়িয়ে আছে সাইম। ভেতর থেকে দরজা আটকানো। দুবার দরজায় হাতের উল্টো পিঠ দ্বারা নক করল ও। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। তাহমিনা দরজার দিকে তাকিয়ে বুকে হাত রেখে নিঃশ্বাস আটকে বসে আছে। সাইম এবার অধৈর্য হলো। তামিনা, দরজা খুলুন। তামিনা, আমি সাইম, দরজা খুলুন বলছি। তবু ভেতর থেকে কোনো সাড়া এলো না। সাইম গলার স্বরকে একটু কঠিন করে পুনরায় বলল, সুলতানা তামিনা, শুনুন, মেজর সাইম ইব্রাহিমকে অপেক্ষা করাবেন না দয়া করে। এর ফল কিন্তু ভালো হবে না। সাইমের কথা শেষ হতেই দ্রুত উঠে গিয়ে দরজা খুলে দিল তাহমিনা। সাইম ভেতরে প্রবেশ করেই আগে ব্যাগটা রাখলো বিছানার ওপরে। তারপর টি শার্ট খুলে আরেকটা শার্ট হাতে নিয়ে বাথরুমে চলে গেল। তাহমিনা চটপটে হাতে সাইমের ব্যাগটা আলমিরায় তুলে রাখল। তারপর সোজা গিয়ে মূর্তমান হাঁটু মুড়ে বসে পড়ল বিছানার এক কোণায়। সাইম কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এলো বাইরে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগলো। কতক্ষণ গেল, ফোন হাতে নিয়ে কিছু করলো, যেন এসবেই ওর পূর্ণ মনোযোগ। তাহমিনা ভেবেছিল সাইম এসে সর্বপ্রথম ওর সাথে কথা বলবে। ও এবার ধৈর্য হারা হয়ে বলল, কেমন আছেন মেজর? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? এই তো আছি। এই তো আছি মানে কেমন আছেন? আপনার কথা খুব মনে পড়ছিল। আপনাকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। তা হঠাৎ আমার কথা মনে পড়ছিল যে? আরো মানুষ তো ছিল বাড়িতে, তাদের সাথে সময় কাটাননি? কাটিয়েছি, তবে তবে কি? জানেন, আমি গতকাল রাতেও একটা দারুণ স্বপ্ন দেখেছি। কেমন স্বপ্ন? খুব ভালো স্বপ্ন। স্বপ্নে আমি পাহাড় আর সমুদ্র ভ্রমণে গিয়েছিলাম। তারপর ক্রিস্টোফার কলম্বাস যেভাবে আমেরিকা আবিষ্কার করেছিল সেভাবে একটা দেশ আবিষ্কার করে ফেললাম। সেই দেশটা কত রঙিন জানেন আপনি? কি অদ্ভুত স্বপ্ন, তাই না? এটা আপনার আবিষ্কৃত স্বপ্নের দেশ তাহমিনা। যেখানে আপনার কাছে মনে হয়েছে দেশটা রঙিন, সেরকমই আপনার জীবনটা আগাগোড়াই রঙিন। শুধু অপাত্রে নিজের জীবন দান করে ফেলতে চেয়েছিলেন। বুঝেছেন? জি, বুঝেছি। তাহমিনা ভদ্রতা সূচক মাথা নাড়ায়। সাইম এক মনে তাহমিনাকে দেখতে থাকে। তাহমিনা লজ্জায় মাথা নিচু করে রাখে। মেয়েটার এই কদিনে বেশ কিছু আচরণে পরিবর্তন হয়েছে। আগে একটা স্বাভাবিক হ্যাঁ বলার মাঝেও যে উগ্রতা বিরাজ করত, এখন সেটা নেই, বরং অনেক বেশি সুশীল হয়ে গেছে। এক পর্যায়ে সাইম বলল, তা কি যেন বলছিলেন? আমাকে মিস করছিলেন নাকি? হ্যাঁ, মানে? তাহমিনা, আপনি মাত্র এই দুদিনই মিস করা শুরু করলেন, তাহলে 1.5 বছর দূরত্ব সইতে পারবেন? মানে? তাহমিনা সাইমের কথা বুঝতে না পেরে প্রশ্ন করল।
সাইম উঠে গিয়ে আলমিরার ভেতরে রাখা ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করে নিয়ে এলো। সেগুলো তাহমিনার হাতে ধরিয়ে দিল। পড়ুন। তাহমিনা কাগজগুলো পড়তে লাগলো। যদিও পুরোপুরি বুঝলো না, তবে যতটুকু বুঝলো তা হলো সাইমকে 1.5 বছরের জন্য সিরিয়া নামক দেশটাতে যেতে হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে মুহূর্তের মধ্যেই তাহমিনার চেহারার রং পরিবর্তন হয়ে কালো হয়ে গেল। বিষাদে ছেয়ে গেল সরল মুখখানা। ওর মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে রাখলো সাইম। এই মুখটাতে কত মায়া! এই মায়া তাকে অল্প কয়েকদিনেই গ্রাস করে নিয়েছে সম্পূর্ণভাবে। বিশেষ করে মেয়েটার সরলতা আর বোকামিতে দূরে ঠেলে দিতে পারেনি মেজর সাইম ইব্রাহিম। এটাই এই মেয়েটার বিশেষত্ব বলে ধরে নিয়েছে সে। এখন এই বিষাদে ছেয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে বুকের করে চিনচিনে ব্যথা হচ্ছে সাইমের। ওদিকে মায়ের কান্না আর এদিকে তাহমিনার। এই দুজনেই তো বর্তমানে সাইমের জীবনের প্রধান অন্তরায়। এদের জন্যই তো এখন মন আটকে যায় কোথাও গিয়ে। সাইম আরও কিছুটা এগিয়ে বসলো তাহমিনার নিকটে। তাহমিনা মাথা হাঁটুতে লাগিয়ে নত হয়ে বসেছিল, যেন ওর মুখ ঠিকভাবে না দেখা যায়। সাইম ওর মুখ তুলল থুতনি ধরে। তাহমিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমাকে যেতে হবে তাহমিনা, থেকে যাওয়ার কোনো উপায় নাই। তাহমিনা কোনো কথা বলল না, চুপ করে রইল। সাইম আবারও বলল, আপনি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে মোটামুটি জানলেও কর্মজীবনের ব্যাপারে বোধহয় খুব বেশি জানেন না। স্ত্রী হিসেবে আপনার জানার প্রয়োজন আছে। শুনুন, আমি জবের জন্য ঢাকা ক্যান্টনমেন্ট ছিলাম। আমার জবের বয়স কম দিন নয়, প্রায় 7.5 বছর যাবৎ জব করছি আমি। অনেক পরিশ্রম করে মেজর পদে প্রমোশন হয়েছে। ভেবেছিলাম এভাবেই হয়তো 3-4 বছর পর পর প্রমোশন হয়ে জবটা কাটিয়ে দেবো অবসর নেওয়া পর্যন্ত। কিন্তু হুট করে ব্রিগেডিয়ার জেনারেল স্যার ইউর পরামর্শে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আমার সাথে আরও কয়েকজন অফিসার যাচ্ছে। ওখানে মূলত কিছু বিষয় পর্যবেক্ষণ করতে হবে, আর এর জন্য লাগবে দীর্ঘ সময়। 1.5 বছরের একটা সরকারি চুক্তি হয়েছে। তার মানে 1.5 বছর আমাকে বাংলাদেশের বাইরে আপনজনদের থেকে দূরে থাকতে হচ্ছে। পাসপোর্ট ভিসা আমাদের আগে থেকে অফিসিয়ালি করা ছিল। প্লেনের টিকিট কনফার্ম করা হয়েছে। আর মাত্র 2 দিন আছি এখানে। 2 দিন পরে এয়ারপোর্টে, তারপরে দেশের বাইরে। সাইম ধীরে সুস্থে কথা শেষ করল। তাহমিনা এবার পূর্ণ দৃষ্টিতে সাইমের দিকে তাকালো। ওর চোখের কোণে রূপালী অশ্রুকণা চিকচিক করছে। স্পষ্ট স্বীকারোক্তিতে জানালো, আপনি যখন যাবেনই, তবে আপনাকে আমার এত আপন ভাবার অবকাশ কেন দিলেন? বাজে বিহেভ করতেন, দরকার হয় বেয়াদবি করার জন্য টর্চার করতেন, জোর জবরদস্তি করতেন, বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য ভালোভাবে না বুঝিয়ে একটার বদলে 100টা থাপ্পড় দিতেন। তবু আমার প্রতি, আপনার প্রতি আমার ঘৃণা জন্মাতো, অন্তত ভালো লাগা জন্ম নিত না। এখন এই দহনের অনলে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে যাওয়ার যন্ত্রটা কিভাবে সইব আমি সাইম? তাহমিনা, দেখুন, আমার আগে থেকেই অনেকগুলো বাজে অভ্যাস ছিল। এই কথা অনেকেই বলতো। এই যেমন উগ্রতা, বেয়াদবিপনা, স্পষ্টবাদিতা। আমার স্পষ্ট স্বীকারোক্তি কেউ মানুষ বাজে আচরণ বলতো। প্রথম দুটো বাদ দিতে পারলেও এই তৃতীয় আচরণটা নিজের মধ্য থেকে বাদ দিতে পারিনি আমি। আর এই আচরণটা থেকেই স্পষ্টভাবে বলছি আমি। আমার এখন আর নীরবের কথা মনে পড়ে না। আশ্চর্যের ব্যাপার হলো, সেই দিন রাতে আপনি বোঝানোর পরে নীরবের কথা হয়তো 2-1 বার মনে পড়েছিল, তাও নিজের নির্বুদ্ধিতার কথা ভেবে আফসোস হওয়ার সূত্র ধরে। গত 2 দিনে একবারও আমার মাথায় নীরবের নামটা পর্যন্ত আসেনি। এসেছে আপনার নাম। হয়তো এটা স্বার্থপরতা বলবে লোকে শুনলে, যে বিয়ে হতে না হতে দীর্ঘদিনের সম্পর্কের প্রাক্তন প্রেমিককে ভুলে স্বামীর কথা ভেবে নিয়েছে অকপটে। তবে লোকে যাই বলুক, আমি এমন স্বার্থপরই হতে চাই। অন্তত ওই চিটার বদমাসটার কথা না মনে করে আমি আপনার মতো একজন চমৎকার মানুষের কথা ভেবে। আপনি বোধহয় আমাকে সেই সুযোগটা দিচ্ছেন না মেজর। সাইম এবার দীর্ঘশ্বাস ফেল। কি বলে তাহমিনাকে সান্ত্বনা দেবে সে ভেবে পেল না। শুধু মনে হতে লাগলো তাহমিনার সাথে সে অন্যায় করছে। মেয়েটার দিকে ভাবছে না, নিয়তিকে নিষ্ঠুর পরিকল্পনা করে ফেলল সাইম আর তাহমিনার 1.5 বছরের দূরত্ব তৈরি করার জন্য। অথচ গল্পটা এমন হতে পারত। বিয়ের সপ্তাহ খানেক পরে সাইম যথারীতি ঢাকা ক্যান্টনমেন্টে ফিরে গেছে। সেখানে জব করছে। ছুটির দিনগুলোতে এসে পরিবারের সাথে সময় কাটাচ্ছে। তাহমিনার সাথে বৈবাহিক সম্পর্ক দারুণভাবে এগোচ্ছে। অথবা এও হতে পারত
তাহমিনাকে ক্যান্টনমেন্টের সঙ্গে করে নিয়ে গেছে সাইম। তারপর তাদের সম্পর্কটা আরও 5টা সাধারণ দম্পতির মতোই সুন্দর সংসার চলছে। কিন্তু তার হলো না, শুধুমাত্র এই একটা মিশনের জন্য। তবে ব্যাপার না, মেজর সাইম ইব্রাহিম কঠিন পরিস্থিতি সামলাতে জানে। এ ব্যাপারে সে দক্ষ। তার সংস্পর্শে আগুনও গলে বরফ হয়ে যায়। সাইম এবার ধাতস্থ করল নিজেকে। সামনে বসে থাকা অর্ধাঙ্গিনীকে টেনে জড়িয়ে ধরে রাখলো বুকের ভেতরে। তাহমিনা কোনো কথা বলল না, না কোনো প্রতিক্রিয়া। এই বিশাল চওড়া বুকের মাঝে ছোট্ট পাখির ছানার মতো শরীরটার ভার ছেড়ে দিয়ে চোখ বুজে বসে রইল। স্বভাব শুধু তাহমিনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সাইম বলল, 1.5 বছর ধৈর্য হারাদের জন্য বেশি সময়, আর ধৈর্যশীলদের জন্য কম সময়। ধৈর্য ধরতে শিখুন তাহমিনা। অপেক্ষা করুন। অপেক্ষা আর ধৈর্যের ফল বরাবরই মিষ্টি হয়। আপনি আমার সুন্দর একটা জীবনের সন্ধান দিয়ে সেখান থেকে নিজেই সরে যাচ্ছেন। এটা মেনে নিতে কষ্ট হচ্ছে আমার সাহেব। আপনি আমার মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হতে শিখিয়েছেন, তাদের গুরুত্বটা বুঝিয়েছেন। এই যে দেখুন না, এখন প্রায় প্রতি ঘন্টায় আমি মা বাবার সাথে ফোন কলে কথা বলছি প্রাণ খুলে। আপনার পরিবারকে নিজের পরিবার ভেবে আপন করে নিয়েছি। নীরব নামক একটা কালো অধ্যায়কে ভুলে গেছি আমি। এখন যদি আপনি যদি আমার এই সুন্দর রঙিন জীবন থেকে সরে যান, তাহলে আমার জীবনটা আবারও ধোঁয়াশায় ঢেকে যায়। তবে কেন সাইম, কেন এমন হবে আমার সাথে? আপনি শান্ত হন তাহমিনা। দূরত্ব গুরুত্ব বাড়ায়। নিয়তিতে যা আছে তাই হচ্ছে, এতে কারো হস্তক্ষেপ নেই। মাঝখান থেকে কিছু মানুষের কষ্টের পরিধি বাড়ছে। তবে আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমি না থাকলে আপনার জীবনটা ধোঁয়াশায় থাকবে না, এমন রঙিনই থাকবে। আপনার আমার পরিচয়ের বেশি দিন হয়নি, তবে আপনাকে আমি যে জীবন আদর্শ শিখিয়েছি তাতে আপনাদের জীবনের আর কোনো পরিবর্তন ঘটবে না। শুধু 1.5 বছর আমি থাকবো না, এই যা। তবে আমাকে 1.5 বছর পর ফিরে আসতে হবে। না এসে আর যাবো কোথায় বলুন? তাই এ কথা ভেবে অন্তত খুশি থাকুন তাহমিনা। মন খারাপ করবেন না। আপনার মন খারাপ দেখতে আমার ভালো লাগছে না। আমি আপনাকে 7 দিনের জন্য নয়, সারা জীবনের জন্য চাই সাইম। আপনি জীবন সঙ্গী হিসেবে একজন চমৎকার মানুষ। সাইমকে আষ্টে জড়িয়ে ধরে বলল তাহমিনা। সাইম ওই ঠোঁট তাহমিনার মাথায় এলোমেলো চুলের মাঝে ছুঁয়ে বলল, আমি সারা জীবন আপনারই থাকবো তাহমিনা, শুধু 1.5 বছরের অপেক্ষা। তাহমিনা চুপটি করে রইল সাইমের বুকে। বহু সময় কেটে গেল। তাহমিনার মনে হলো যুগের পর যুগ কেটে গেছে। ছোটবেলায় একমাত্র বাবার বুকে মাথা রেখে এইরকম শান্তি পেয়েছিল। ভরসার আশ্রয়স্থল মনে হয়েছিল। নিজেকে নিরাপদ ভাবতে পেরেছিল ও। দ্বিতীয়বার সাইম নামক চমৎকার পুরুষটির বুকে মাথা রেখে একই অনুভূতি হচ্ছে তাহমিনার। আচ্ছা, একজন মানুষের স্বভাব, আচরণ, জীবন দর্শন কতটা চমৎকার হলে আমাদের বিয়েতেও সেই মানুষটাকে অল্প কয়েকদিনে পছন্দ করে ফেলা যায়? তাহমিনা ভেবে পায় না, ভাবতেও চায় না। শুধু জানে মেজর সাইম ইব্রাহিম একটা চমৎকার মনের মানুষ, তার বাবার পরে দেখা দ্বিতীয় সুন্দর পুরুষ। সাইম তাহমিনাকে বলল, চলুন বেলকনিতে গিয়ে বসি। দুজনে উঠে ব্যালকনিতে চলে গেল। সেখানে ঝোলানো দোলনায় বসে বাইরের খোলা আসমান দেখতে লাগলো। অনেকক্ষণ চুপচাপ থাকার পরে সাইম বলল, আপনার তো এবার এইচএস এক্সাম দেওয়া হয়েছে তাই না? হ্যাঁ। হ্যাঁ এর বদলে জি বলবেন। জি শব্দটা হ্যাঁ চেয়ে ভালো, আর মার্জি তো শোনায়। জি। আমি যাওয়ার আগে মাকে বলে যাবো আপনার ভার্সিটি অ্যাডমিশনের ব্যাপারে। আপনাকে চিন্তা করতে হবে না, পড়াশোনার ঝামেলা নিয়ে নো চিন্তা, মা হেল্প করবেন। আচ্ছা। তাহমিনা আস্তে করে জবাব দেয়। সাইম এতক্ষণ অন্যদিকে তাকিয়েছিল, এবার পূর্ণ দৃষ্টিতে তাহমিনার দিকে ফিরে তাকায়। তাহমিনার চোখে চোখ রেখে বলে, আপনার কি মন খারাপ তাহমিনা? কই না তো। সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলল তাহমিনা। বোঝাতে চাইল তার মোটেও মন খারাপ নয়, অথচ স্পষ্ট ওর চোখে মুখে মন খারাপের ছাপ দেখতে পাচ্ছে সাইম ইব্রাহিম। সাইম কিছু বোঝো না, সঙ্গে সঙ্গে ঠোঁটে ঠোঁট চেপে গম্ভীরতার সাথে তাহমিনার মুখের দিকে তাকিয়ে রইল। তাহমিনা মাথা নত করে বসে আছে, একবারের জন্য সাইমের দিকে তাকাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে মাথা তুলল তাহমিনা। তখনও সাইম একইভাবে তাহমিনার দিকে তাকিয়ে আছে। এবার চোখ বুজে বেশ জড়তা ভাব নিয়ে তাহমিনা ভেঙে ভেঙে বলল, আই নিড ইউ রাইট নাও। সাইম চমকে তাকালো তাহমিনার মুখের দিকে। তাহমিনার চোখের পাতা পিটপিট করে কাঁপছে, তবে স্বাভাবিক রয়েছে ও। সাইম ঠোঁট টিপে নিঃশব্দে হাসল। তাহমিনাকে উদ্দেশ্য করে আসতে বলল, কাছে আসুন।
তাহমিনাও নীরবে এগিয়ে গেল সাইমের কাছে। শুল্কপক্ষের দ্বিতীয় প্রহরের চাঁদ রাতের গাঢ় নীল আসমানের মধ্যভাগে এসে জ্বলজ্বল করে নিজের উপস্থিতি জানান দিতে লাগলো। সাইমের আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, যদিও কারণটা তাহমিনাই। শান্ত কঠোর নিয়ম নিগুড়ে আবদ্ধ মেজর সাইম ইব্রাহিম অশান্ত হয়েছে হুট করে। তার জগতে নিয়ম নীতির হেরফের হয়েছে প্রথমবার। এই সব কিছুর জন্য সে তাহমিনাকে দায়ী করেছে। তাই সাত সকালে তাহমিনার ঘুম ছুটিয়ে ওর হাতের এক কাপ চা পানের ইচ্ছে প্রকাশ করে আবারও কাঁথার মধ্যে ঢুকে গেছে সাইম। তাহমিনার কখনোই 10টার আগে ঘুম ভাঙে না। জীবনে এই প্রথম সাইম ইব্রাহিমের জন্য সাত সকালে ঘুম ছুটিয়ে সে রান্নাঘরের দিকে ছুটেছে। রেহেনা পারভিন আর ডলি বেগম রান্নাঘরে ছিলেন। ভোরে উঠে তারা আর শোয়ার ঘরের দিকে পাও মারান না। দুপুর পর্যন্ত রান্না বান্না করে তারপর একেবারে গোসলে যান। গোসল সেরে দুপুরের খাওয়ার আয়োজন করেন। এভাবে চলে তাদের প্রতিদিনকার রুটিন। এই কয়েকদিনে বেশ কয়েকবার রান্নাঘরে আসা হয়েছে তাহমিনার দুপুরে রান্নার জন্য সাহায্য করতে। তবে সকালবেলা এই প্রথম তাহমিনাকে রান্নাঘরে দেখে বেশ অবাক হলেন রেহেনা পারভিন আর ডলি বেগম। রেহেনা পারভিন তাহমিনাকে জিজ্ঞাসা করলেন, এত সকালে তুমি রান্নাঘরে যে মা? ওনার জন্য চা বানিয়ে নিব মা। আমার হাতের চা টেস্ট করতে যাচ্ছেন উনি। তাহমিনার কথা শুনে রেহেনা পারভিন আর ডলি বেগম নিজেদের দিকে তাকিয়ে তাহমিনার অগোচরে মুচকি হাসলেন। রেহেনা পারভিন মনে মনে খুশি হলেন খুব। যাক, তার আশঙ্কা দূর হলো। তিনি আশঙ্কা করেছিলেন অমতের বিয়েতে বোধহয় দুজনের মধ্যকার সম্পর্কে ঝামেলা হতে পারে, সম্পর্ক গড়তে অনেক সময় লাগতে পারে, কিন্তু তার হয়নি। বরং সাইম আর তাহমিনার সম্পর্কটা সুন্দরভাবে এগোচ্ছে। আশ্চর্যজনকভাবে এই অল্প দিনে তাহমিনাকে নিজেদের অনেকটা আপন করে নিতে পেরেছে তারা। তাহমিনাও তাদের সাথে মিশে গেছে দারুণভাবে। এইটুকুই তো রেহেনা পারভিনের এই সংগ্রামী জীবনের প্রাপ্তি। বিছানায় সাইমের পাশে বসে আছে তাহমিনা। সাইম আধশোয়া হয়ে তাহমিনার আনা চায়ের কাপে চুমুক দিচ্ছে। তাহমিনা গালে হাত দিয়ে একদিনে তাকিয়ে সাইমের চায়ের কাপে চুমুক দেওয়া দেখছে। ভাবছে, একটা মানুষের খাওয়ার ধরনও এত মার্জিত সুন্দর হতে পারে কিভাবে। পরম তৃপ্তিতে চাটুকু শেষ করে তাহমিনার দিকে তাকিয়ে দারুণ একটা হাসি দিয়ে মেজর বলল, আপনার হাতের চা তো দারুণ হয়েছে সুলতানা। ধন্যবাদ। আসলে কি সুন্দর হয়েছে, নাকি আপনার প্রতি আমার মহব্বতের সময় এমন মনে হচ্ছে? কথাটা নিছকই মজার ছড়ে বললেও লজ্জায় গুটিয়ে গেল তাহমিনা। ওর এমন অবস্থা দেখে চায়ের কাপ ট্রেতে রেখে তাহমিনাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে সাইম বলল, এত সুন্দর চা আপ্যায়নের জন্য আপনাকে একটা সুন্দর কিছু উপহার দেওয়া উচিত নয় বলুন? না হলে যে অন্যায় হবে। কথাটা বলে সঙ্গে সঙ্গে তাহমিনার কপালে টুপ করে একটা চুমু খেয়ে শুয়ে পড়ল সাইম। তাহমিনার লজ্জায় সম্পূর্ণ গুটিয়ে যায়। তাহমিনা হঠাৎই বলে, আপনি কি কখনো প্রেমিক পুরুষ হননি মেজর? আগে কখনো হওয়ার সুযোগ হয়নি, তবে এই যে এখন হচ্ছি আপনার জন্য। তবে ফ্লার্টিং করতে পারবেন আমার সাথে? দেখি আপনি কেমন ফ্লার্ট করতে পারেন। পারবো কিনা জানি না, চেষ্টা করতে পারি আপনার জন্য। শুরু করা যাক তবে। একদম লিগ্যাল ফ্লার্টিং করবেন কিন্তু। আপাতত মনে করুন আপনি প্রেমিকা আর আমি আপনার প্রেমিকা। যথা আজ্ঞা সুলতানা। আপনি ভালোবাসেন আমায়? না বসার উপায় আছে? কতটা ভালোবাসেন? সীমাহীন সাগরের বুকে আকাশের বিশালতার সমান। এর বেশি কেন নয়, এতটুকুই ভালোবাসেন শুধু? এর বেশি ভালোবাসলে যে ভালোবাসা ডুবে যাবে। কেন, কিভাবে? টাইটানিক জাহাজ তুলনামূলক আকারে বেশি বড় বানানোয় একটা সামান্য ঠুনকো বরফের টুকরোয় ডুবে গিয়েছিল। সেরকমই তুলনামূলক বেশি ভালোবাসলে ঠুনকো কিছুর আক্রমণে ডুবেও যেতে পারে। সরুন, আপনার ফ্লার্টিং স্কিল ভালো না একদমই। এভাবে কেউ ফ্লার্টিং করে নাকি? যুক্তিহীন ফ্লার্টিং। কিসের সাথে কিসের তুলনা? কোথায় টাইটানিক আর কোথায় ভালোবাসা? সাইমের বুকে ঠেলা মেরে সরিয়ে দিয়ে হতাশার সুরে কথাটা বলল তাহমিনা। উঠে চলে যাবে তখনই সাইম ওকে টেনে বুকের উপর ফেলল। তাহমিনা হক চুকিয়ে গেল। ওকে নাস্তানাবোধ হতে দেখে সাইম হেসে ফেলল। তাহমিনাও খিলখিলিয়ে হেসে উঠল। আজ মেজর সাইম ইব্রাহিমকে বিদায় দেওয়ার দিন। বিকেলে সাইমের যাওয়ার কথা রয়েছে। সাইমের অনুরোধে আজ দুপুরের রান্নাটা তাহমিনাই করেছে। সাইম অবশ্য মজা করেই তাহমিনাকে রান্নার কথা বলেছিল, তবে তাহমিনা গুরুত্ব দিয়ে ভেবে নিল কথাটা।
দুপুরে তাহমিনা রান্না করা খাবার খেয়ে ইব্রাহিমের মনে হয়েছিল এই মেয়ের এত গুণ, অথচ বেশিরভাগ খোলসে আবৃত করা। মেয়েটা কাউকে বসতে দেয় না, সাধারণত নিয়ে থাকে। বউ হিসেবে যে মেয়েটা এতটা চমৎকার হবে, উগ্র আচরণ থেকে যে এমন ভদ্রে উন্নীত হয়ে উঠবে, তা ভাবতেও পারেনি সাইম ইব্রাহিম। মেয়েটাকে তার দারুণভাবে মনে ধরে গেছে। এই সরল বোকাশোকা চেহারাটা একদম গেঁথে নিয়েছে হৃদয়ের মধ্যিখানে। বিকেলে সাইম ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে। বিমানবন্দরে পৌঁছাতে প্রায় 3.25 ঘন্টার মতো সময় লাগবে। তারপর রাত 10টায় ফ্লাইট। বিকেল 3টা মাত্র মায়ের ঘর থেকে বের হয়ে এসেছে সাইম। এখনও সে যাওয়ার জন্য পোশাক আশাক পরিধান করেনি। রুমে গিয়ে ফর্মাল পোশাক পরবে। তার আগে এসেছিল মায়ের সাথে একান্তভাবে দেখা করে নিতে। যাওয়ার আগে তাড়াহুড়োয় তেমন কথা হবে না, যদিও গতকাল প্রায় অর্ধেক রাত পর্যন্ত সে মায়ের সাথে গল্প করেছে। তার ছোটবেলার গল্প, বাবার জীবনের গল্প, তবুও বহু কথা যেন অপূর্ণ ছিল। মায়ের ঘর থেকে যখন ইব্রাহিম বের হয়েছিল, তখন ওর চোখে মুখে লাল শ্যামলা মুখ সাথে নীলবর্ণ ধারণ করেছে। তার মা ঘরের ভেতর গুনগুনিয়ে কাঁদছে। আরও কিছুক্ষণ বসে মায়ের সাথে কথা বলার ইচ্ছে ছিল সাইমের, তবে মায়ের কান্না তার সহ্য হলো না। ড্রয়িং রুমের সোফায় পরিবারের কিছু সদস্যকে দেখতে পেল সে। চাচাতো ভাই একটা হোস্টেল থেকে ফিরেছে সকালে। সাইম দীর্ঘদিনের জন্য চলে যাবে, তাই দেখা করতে এসেছে। বয়সে প্রায় 9.5 বছরের বড় ভাইকে দেখে এগিয়ে এসে সালাম দিল বাদল। সাইম সালামের জবাব নিয়ে বলল, শুনলাম সকালে এসেছিস, তা এতক্ষণ কোথায় ছিলে? তোর টিকিটও তো দেখতে পেলাম না। 12টার দিকে আমরা আড্ডা দিলাম, সেখানেও ছিলেন, এমনকি দুপুরে খাবার টেবিলেও দেখলাম না। এসেই খেলতে গেছিলাম ভাইয়া, একটু আগে ফিরেছি। এই তোকে না কতবার বলছি, বাড়ি আসলে এখানে ওখানে খেলতে চলে যাবি না। তুই যাদের সাথে খেলতে যাস ওদের স্বভাব আচরণ ভালো না, বড্ড বেয়ারা হয়ে গেছিস। যা এখন গিয়ে হাত মুখ ধুয়ে তারপরে আয়। আমি যাওয়ার পরে যেন ফোনে কারোর সাথে শুনি না তুই বাড়িতে এসে ওইসব ছেলেদের সাথে খেলতে যাস, ওকে? জি ভাইয়া, আর কখনো এমন হবে না। বাদল মাথা নত করে অপরাধীর মতো ভুল স্বীকারোক্তির মতো ভদ্রভাবে মাথা নাড়ায়। তাদের বাবা চাচারা সবাই দেশের বাইরে, তবুও কখনো বিপথে যাওয়ার সুযোগ পায়নি, শুধুমাত্র সাইমের জন্য। বড় ভাই হিসেবে সাইম ভাই বোনদের ক্ষেত্রে অতিরিক্ত কঠোর, এক চুল পরিমাণও ছাড় দেয় না, দোষ পেলেই শাস্তি দেয়। বাদলের আরও দুটো কড়া কথা শোনানোর প্রস্তুতি নিচ্ছিল সাইম, তখনই মেজো চাচির গলা শোনা গেল, ও সায়েম, যাবি না? দেরি হয়ে যাবে তো। তারপর প্লেন তোরে রেখেই চলে যাবে, দেখিস। মেজো চাচির কথা শুনে ব্যস্ত হয় সাইম। দেয়াল ঘড়িতে সময় দেখল 4টার কাছাকাছি সময়। দ্রুত দোতলার নিজ ঘরের উদ্দেশ্যে সিঁড়ির দিকে পা বাড়াল। তাহমিনা মনোযোগ ও যত্ন সহকারে সাইমের ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছিল। এই কাজ সব সময় সাইম ইব্রাহিম নিজেই করে, তবে আজ তার নিয়মের আমূল পরিবর্তন ঘটেছে। তাহমিনা নিজ দায়িত্বে নিয়ে এই কাজ করতে চেয়েছে। সাইমও নির্দ্বিধায় তাহমিনার ওপর দায়িত্ব তুলে দিয়েছে। ঘরে ঢুকে তাড়াহুড়ো করল সাইম, হন্তদন্ত হয়ে বলল, তাহমিনা গোছানো শেষ? নাহলে দ্রুত করুন, আমার দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলতে বলতেই আলমিরা থেকে পোশাক বের করে নিয়ে বাথরুমে চলে গেল সাইম। তাহমিনা না তাকেই তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে সে কঠোর পণ করেছে, সাইমের সামনে আজ দুঃখ প্রকাশ করবে না, মন খারাপও করবে না, আর না কান্নাকাটি। একদম শান্ত থাকবে। একজন সিভিলিয়ানের বউয়ের যেমন হওয়া উচিত, শান্তশিষ্ট, কঠোর, ধৈর্যশীল, শক্ত হৃদয়ের অধিকারী, তাহমিনা সেরকম হওয়ারই চেষ্টা করছে। সাইম যখন বাথরুম থেকে বের হয়ে আসলো, তখন ওর পরনে ফর্মাল পোশাক। সাইম তাড়াহুড়ো করতে লাগলো। গোসল সেরে এসেছে আরেকবার। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গামছা দিয়ে চুল মুছতে লাগলো ও। পেছনে বিছানার দিকে না ফিরে চুল আঁচড়াতে আঁচড়াতে তাহমিনাকে জিজ্ঞাসা করলো, তাহমিনা গোছানো হয়ে গেছে? জি, হয়ে গেছে। কথাটা বলে তাহমিনা চুপ করে গেল। সাইম একবার ওর দিকে ফিরেও দেখছে না। মারাত্মক কষ্ট অনুভব করছে তাহমিনা। পরিবেশ নীরব হয়ে গেল। সাইম আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতেই ব্যস্ত ছিল। তখন পেছন থেকে একটা উষ্ণ নারীদেহ তার সদ্য গোসল করে আসা শীতল শরীরকে আস্তে বিস্তে আঁকড়ে ধরল। সাইমের পিঠে বুক মিশিয়ে হাত দুটো ওর বুকে শক্ত করে চেপে ধরে রেখেছে তাহমিনা। সাইম সেই কোমল হাত দুটোকে জড়িয়ে ধরে বলল, তাহমিনা।
সঙ্গে সঙ্গে ধৈর্যের বাঁধ ভাঙল। তাহমিনা ফুপিয়ে কেঁদে উঠল। সাইম তো এটা চায়নি, এজন্যই সে তাহমিনার দিকে ফিরেও তাকায়নি। ওই চোখে চোখ বলে রূপালী অশ্রু সহ্য করতে পারবে না সাইম ইব্রাহিম। ধৈর্যশীল পুরুষ সে, ভয়ঙ্কর শক্ত মনের অধিকারী। সান্ত্বনা দিতে জানে, ভালোবাসতে জানে, জীবনদর্শ শেখাতে জানে, কিন্তু কাছের মানুষের কষ্ট সহ্য করতে জানে না সে। এই তো মাত্র এই কারণে মায়ের ঘর থেকে বেরিয়ে আসলো। এখন কি এই ঘর থেকেও বের হয়ে যাবে? অন্তত এই করুণ কান্নার সুর বুকে এসে বিঁধবে না। কিন্তু না, সাইম সেরকম কিছুই করল না। পেছন ফিরে তাহমিনার মুখ 2 হাত দিয়ে তুলল। তাহমিনা চোখ নামিয়ে রেখেছে, চোখের নোনা জল গাল গড়িয়ে ঠোঁটের উপর গিয়ে পড়ছে। সাইম নিঃশব্দে মুখটা নামিয়ে নিয়ে আসলো তাহমিনার মুখের নিকটে। ও ঠোঁটে ঠোঁট মিশিয়ে নোনা জলটুকেও শুষে নিল। ছেড়ে আসতে চাইলেও তাহমিনা ছাইল না। শীতল স্পর্শে ওর উষ্ণ তাপদায়ক শরীরে কাটা দিচ্ছে। সাইমের স্পর্শ ওর হুঁশ জ্ঞান হারিয়ে দেয় সব সময়। তার স্বামীর স্পর্শ, এটা তো তার অধিকার। অনেকক্ষণ যাবৎ দুজন নরনারী নিজেদের হৃদয়ের দহনে পুড়ে ছাড়খাড় হলো। সাইম হুঁশিয়েছিল আর সীমাতেও। না, মায়া বাড়ানো যাবে না, মায়া বাড়লে ছেড়ে যেতে কষ্ট হবে। তাহমিনার ঠোঁট ছেড়ে ওর কপালে কপাল ঠেকালো সে। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, তারপর বলল, এই অস্ত্র আমি আজ শুষে নিলাম চিরজীবনের জন্য। আর কখনো যেন না শুনে আপনি কেঁদেছেন, ভুলেও না। তাহমিনা তখনও চোখ বুজেছিল। শরীরের মারাত্মক মোহনীয় উষ্ণতা সাইমের শরীরে ছড়িয়ে দিয়ে ওনাকে নাক ঘষে পুনরায় চোখ বুজে বলল, আমি আপনার অপেক্ষায় থাকবো মাহবীর রুস্তম। আপনি শীঘ্রই ফিরে আসুন। সুলতানা তাহমিনা আপনার অপেক্ষার প্রহর গুনবে প্রতিনিয়ত। তাহমিনার পোকা পোকা কথা শুনে হেসে ফেলল সাইম। ওর গালে 2 হাতের আঙ্গুল দ্বারা আলতোভাবে চেপে ধরে বলল, আপনি ফ্যান্টাসির জগতে আছেন তাহমিনা, বাস্তবে আসুন। দেখুন, আমি মেজর সাইম ইব্রাহিম, মহাবীর রুস্তম নয় যে জাবুলিস্তান জয় করেছিল, যে ভুলবশত নিজের পুত্র সোহরাবকে হত্যা করেছিল রণাঙ্গনে। আর আপনি হলেন তাহমিনা, আমার সুলতানা তাহমিনা। মহাবীর রুস্তমের স্ত্রী সুলতানা তাহমিনা নয়, রুস্তম আর তাহমিনার সন্তান ছিল সোহরাব। বিদায়কালে তাহমিনা অন্তঃসত্ত্বা ছিল, আর আপনি নিজেই এখন একটা বাচ্চা মানুষ। কথাগুলো বলে সশব্দে হাসিয়ে সাইম ইব্রাহিম। তাহমিনা কিঞ্চিত প্রতিবাদ করে বলে, মোটেই না। আপনি আমার সুলতানা তাহমিনা সম্বোধন করেন, তাই আমার কাছে আপনি মাহবীর রুস্তম, যে জাবুলিস্তান জয় না করলেও দেশের জন্য কাজ করে। সাইম তাহমিনার কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল আর বলল, সুলতানা তাহমিনা, এবার বিদায় নেয়ার পালা আমার। আজ্ঞা করে আপনার মহাবীর রুস্তমকে এখন সুন্দরভাবে বিদায় দিয়ে দেন তাহলে। তাহমিনা পাল্টা সাইমের কপালে টুপ করে একটা চুমু দিয়ে বলে, যাত্রা সুন্দর হোক, যুদ্ধের জন্য শুভকামনা। পুনরায় আপনার তাহমিনার নিকটেই ফিরে আসুন আপনি। সুলতানা তাহমিনা আপনার অপেক্ষায় থাকবে মাহবীর রুস্তম। সমাপ্ত। এবার কিন্তু স্যাট এন্ডিং দেইনি। কেউ যদি বলেছে স্যাট এন্ডিং, তাহলে আচ্ছা, সমাপ্তি নিয়ে কেউ মনক্ষুণ্ণ হবেন না। এই গল্পের সিজন 2 আসবে, পরবর্তী গল্প শীঘ্রই আসবে। সবাই অপেক্ষা করবেন আর আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আশা করি ভালো ভালো গল্প দিব। একটু লেট হয়ে যায়, তার জন্য খুবই দুঃখিত। ক্ষমা করে দিবেন আর বেশি বেশি ভালোবাসা দিবেন। ধন্যবাদ।